আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকে ব্রাউজারের দরকার নেই ভাই। আজকে তো এক্সডি যদি ওপেন করি তাহলে তো ভিডিওই দেখতে পাবো না। কেন? টেক্সট কি খুব ভারী মনে হচ্ছে? না, ওই যে আপনার এক্সডির যে ইয়াটা আর কি, স্ক্রিনটা, ওইটা ফুল আসতেছে না তো আপনার, জুম পাশে রাখুন। আচ্ছা, সমস্যা নাই। ভাই মোবাইলে ভিডিও চালাবো নাকি? যেভাবে সুবিধা হয় মোবাইলে যদি দেখতে পারেন কোনো সমস্যা নেই। ছোট স্ক্রিন তো। আচ্ছা, ওকে। প্রথমেই ওপেন করলাম, দেখেন আসলে একটা সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়ার আসলে তেমন কিছুই নাই। তবে প্রথমে আমরা যখনই শুরু করতে যাব, আমরা যখন আমাদের কোনো প্রজেক্ট শুরু করতে যাব, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে এবং প্রথমে আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট করতে। অর্থাৎ আমরা কি ধরনের ডিজাইন করতে যাচ্ছি। দেখেন এখানে অনেকগুলা কিন্তু প্রিডিফাইন্ড ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে আইফোন, অর্থাৎ মোবাইল অ্যাপস এর জন্য এখানে যে ড্রপ ডাউন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাবো। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য বিভিন্ন আর্টবোর্ডের সাইজ গুলা দেওয়া আছে। তো এখানে বিভিন্ন রকমের আছে। তো আমরা মূলত মোবাইল অ্যাপস নিব না, আমরা ওয়েবের জন্য নেব। তো ওয়েবের জন্য যদি যাই, বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য দেওয়া আছে 1280x800, 1300 তো 1920x1080। মানে ইনস্টাগ্রাম স্টোরির জন্য আলাদা আলাদা দেওয়া আছে। আর এটা হচ্ছে কাস্টম, অর্থাৎ আমাদের হাইট উইথ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু ওয়েবের জন্য আছি, আমরা ওয়েবেরটাই সিলেক্ট করে নেব। আমরা ওয়েব 1920x1080 এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের একটা আউটবোর্ড কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন লোড হয়নি, এই যে লোড হয়েছে। ভাই এক্সডি থেকে কি কোনো সোর্স কোড পাওয়া যাবে? আহ সোর্স কোড কি করবেন? সোর্স কোড নিলে ওটা দেখার মতো থাকবে না, কোড হ্যান্ডলিং করতে ঝামেলা হয়ে যাবে। তা আমি এমনিতে বলছিলাম। এক্সপোর্ট করার সিস্টেম আছে এইচটিএমএল, সিএসএস দিয়ে, কিন্তু এটা অনেক হিজিবিজি হয়ে যায়, কোড কন্ট্রোল করাই মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই সাইজে অনুসারে একটা আর্টবোর্ডটা দিয়ে দিয়েছি। এখন এখানে ছোট্ট করে আর্টবোর্ডের নাম আছে। তা আমরা এটা চাইলে এটা রিনেমও করতে পারি। হ্যাঁ, সাপোজ এখানে যদি ডাবল ক্লিক করি আমরা ওই নামের উপরে, তাহলে দেখেন এরকম একটা ইয়ে হয়ে গেল। মানে এখান থেকে আমরা এবার আমরা একটা নাম দিয়ে দিতে পারি, হোম দিয়ে দিলাম, যে কোনো নামই দেওয়া যেতে পারে। এখন এইটা হচ্ছে আমাদের এই আর্ট বোর্ডের নাম। ঠিক আছে, এখানে যে হোমটা দেওয়া আছে এটা আমার এই আর্ট বোর্ডের নাম। আর উপরে যে নামটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই টোটাল প্রজেক্টের নাম, অর্থাৎ এক্সডি ফাইলের নাম। তো একটা এক্সডি ফাইলের ভিতরে অনেকগুলো আর্টবোর্ড থাকতে পারে। তো আমরা যেটা করব, প্রথমে আমাদের এই এক্সডিটাকেই সেভ করে নিব। তো এক্সডিটা সেভ করব কিভাবে? এটা ফাইলের ভিতরে যাব, যাওয়ার পরে এই যে সেভ অ্যাজ লোকাল ডকুমেন্ট, এটাই। ঠিক আছে, আর এমনি যদি আমরা সেভ অ্যাজ করি তাহলে সেটা ক্লাউডে সেভ হবে। তো ক্লাউডে সেভ করব না, আমরা আমাদের লোকাল ডকুমেন্টে সেভ করতে যাচ্ছি। ঠিক আছে, সেভ অ্যাজ লোকাল ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাই দিচ্ছে যে কোন জায়গাতে আমি সেভ করব। ঠিক আছে, এটা আমার ডেস্কটপে ডিফল্ট ভাবে আছে। আচ্ছা, ওখানে আমি সেভ করবো এবং নামটা আমি চেঞ্জ করে দেব। নাম দিয়ে দিলাম হচ্ছে যে মাই ফার্স্ট, আমার ফার্স্ট এক্সডি। ঠিক আছে, এরপরে আমি সেভ করে নিলাম। ওকে, তাহলে নামটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন এই পাশে আমাদের বাম পাশে যে কয়টা ইয়েগুলো আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুলস। যেরকম এটা হচ্ছে সিলেক্ট টুলস, তারপরে হচ্ছে রেক্টাঙ্গল টুলস, তারপরে ইক্লিপস টুলস, তারপরে পলিগন, লাইন, পেন, টেক্সট, এবং এখানে হচ্ছে আর্টবোর্ড, আর শেষে আছে জুম। তো এমনিতেও আমরা জুম করতে পারি। সেটা কিভাবে? আমরা যদি কন্ট্রোল ধরে মাউসের হুইলটা যদি আমরা কম বেশি করি তাহলে আমরা জুম করতে পারবো। ঠিক আছে, এইভাবে।
আবার আমাদের যদি এই আর্টবোর্ডটা নড়ানোর প্রয়োজন হয় তাহলে সিলেক্ট করে আমরা নড়াইতে পারি এভাবে। মাঝখানে একটা ধরলাম, ধরে আমাদের রাইট বাটনে ক্লিক করে রাইট লেফট সরি লেফট বাটনে ক্লিক করে ধরে যদি আমরা নড়াচড়া করে নিয়ে বেড়াই তাহলে আমাদের আর্টবোর্ডটা নড়াচড়া হবে। আহ, কিন্তু এই যে মিডিলের যদি আমরা পুরো স্ক্রিনটাকে নড়াইতে চাই তাহলে কিভাবে নড়াবো? এটা করতে গেলে আমাদের যে স্ক্রোল বাটন আছে সেই জায়গাতে ক্লিক করলে আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু নড়ছে। এখানে এভাবে আমরা নড়াইতে পারি। ঠিক আছে, যদি সিলেক্ট করে আমরা লেফট বাটনে ক্লিক করি তাহলে শুধু আর্টবোর্ডটা নড়ছে। আর্টবোর্ডটা নড়ছে, এখানে দেখেন তার এক্স পজিশনটা কম বেশি হচ্ছে। হয় যে, তার মানে শুধু আমাদের আর্টবোর্ডটা কিন্তু মানে নড়াচড়া করতেছে। আর যদি আমি মাউসের মিডিল বাটনে ক্লিক করে ধরে করি তাহলে এটা হচ্ছে আমাদের পুরো ভেতরে যে স্ক্রিনটা আছে সেটা নড়াচড়া করতেছে। ঠিক আছে, তো এটা কিছু ডিফল্ট অ্যাকশন, এগুলো আমরা ব্যবহার করব। জুম ইন জুম আউট এগুলা তো আমাদের করতে হবে, তারপরে এভাবে নড়াচড়া করতে হবে। প্রথমে হচ্ছে যে আমরা এখন এই টুলস গুলা দেখি, এগুলা দিয়ে আসলে কি কি করা যায়। তো প্রথমেই যেটা আছে সেটা হলো সিলেক্ট টুলস, অর্থাৎ কোনো কিছুকে আমরা কোনো একটা কম্পোনেন্টকে বা কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট টুলস এর যেটা কাজ সেরকমটাই। ঠিক আছে, তো দেখেন এখানে যখন আমরা আর্টবোর্ড কে সিলেক্ট করলাম তখন আমাদের ডান পাশে বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো চলে আসছে। ঠিক আছে, তো এগুলো আসলে আমাদের লেআউট কন্ট্রোল করার জন্য এগুলা ব্যবহার হয়। আমরা সবগুলাই ধীরে ধীরে শিখবো। আচ্ছা, তো সিলেক্ট টুল এভাবে যখন সিলেক্ট করব তখন এই পাশে কিছু অনেকগুলো অপশনস গুলো চলে আসবে আমাদের। তো থাকুক সিলেক্ট টুল। এখন এরপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুলস। এটা শর্টকাট হচ্ছে আর। যদি আমরা এখানে ক্লিক করি তবুও যেই কাজ হবে, আমরা যদি আমাদের কিবোর্ডে আর প্রেস করি তবুও সেম কাজটাই হবে। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করি তাহলে এখন আমার কার্সারটা একটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গল ড্র করার জন্য অ্যাভেলেবল হয়ে গেল। অর্থাৎ আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এরকম কিছু একটা আমরা আঁকতে পারি। ঠিক আছে, এখন আমাদের লেফট বাটন ক্লিক করে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের যতটুকু বড় প্রয়োজন আমরা তত বড় করতে পারি। ঠিক আছে, তো সাপোজ আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল দিয়ে মনে করেন যে আমরা একটা বাটন তৈরি করব। ঠিক আছে, তো আমাদের সাইজ মতো এরকম আমরা একটা সিস্টেমে আমরা নিয়ে নিলাম। Okay. এরপরে দেখেন এখন আমি যদি আবার অন্য জায়গায় সিলেক্ট করি, ক্লিক করি, আমার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার আবার ড্র হচ্ছে। কিন্তু একবার রেক্ট্যাঙ্গেল করলাম, এরপরে আমি যদি ওই রেক্ট্যাঙ্গেলে কাজ করতে যাই তাহলে আমাকে আবার ওই সিলেক্ট টুলে ক্লিক করতে হবে। ঠিক আছে, অথবা ভি প্রেস করতে হবে। আমি সাধারণভাবে ভি প্রেস করলে আমাদের কার্সারটা সিলেক্ট টুলের সিলেক্ট হয়ে গেল আর সিলেক্ট টুলের জন্য অ্যাভেলেবল হয়ে গেল। এখন আমি এটাকে ক্লিক করে নড়াচড়া করতে পারি, আমাদের ইচ্ছা মতন আমি ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো আমি আর্টবোর্ডের কোনো এক জায়গায় থুয়ে দিলাম ওইটাকে। ঠিক আছে, সবাই এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গল নেন। আচ্ছা, হোয়াইট করে নিই আগে করে নিই। মমিন ভাই বলছি হোয়াইট করে তাহলে এটা করে নিই। ভাই আমার এক বইটা তো ছোট লাগতেছে কেন? জুম বড় করে নিতে হবে। আচ্ছা, আর্টবোর্ড নিবেন এবং তার ভেতরে হচ্ছে এভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিই। হোম বাটনটা কিভাবে করব রিনেমটা? আচ্ছা, এখানে ডাবল ক্লিক করেন। ঠিক আছে, তাহলে ডাবল ক্লিক সিলেক্ট হয়ে গেছে। এবার ওটা কেটে দিয়ে আপনার ইচ্ছে মতো নামটা দিয়ে দেন। সাপোজ আমি দিলাম হচ্ছে মমিন ভাই। হোম বাটন দিলাম। ঠিক আছে, হয়ে গেল মমিন ভাই। এটা ভাই আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে এরকম একটা নিয়ে নেই। সাপোজ এর হাইট দেওয়া আছে হচ্ছে 383 বাই 131, এত এরকম না হয় আর সমস্যা নেই। এখন এভাবে আমরা নড়াচড়া করাইতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ড্র করা তো হয়ে গেল। এখন যদি আমার এটাকে আরো কম বেশি করা যায়, সাপোজ আমাদের যে উইথটা বাড়াতে হয় তাহলে কিভাবে করা যাবে? আমি ভেতরে যদি সিলেক্ট করি তাহলে দেখেন কিছু পয়েন্ট চলে আসছে। হ্যাঁ,
এখানে এই যে ব্রেক মানে পয়েন্ট গুলো আসছে। তো এখানে আমি যদি লেফটে যদি টান দিই তাহলে আমাদের লেফটে বাড়ছে, আমি যদি রাইট থেকে টান দিই তাহলে রাইটে বাড়তেছে, আহ উপরে ধরে নিচে ধরে যদি টান দিই নিচে বাড়তেছে, উপরে ধরে টান দিলে উপরে বাড়তেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ইচ্ছা মতো এভাবে আহ ওই পয়েন্টের কাছে নিয়ে গিয়ে আমাদের মাউস যদি লেফট ক্লিক করে আমরা যদি কমা বাড়ানো করতে পারি। ঠিক আছে, এভাবেও কমা বাড়ানো করতে পারি। আবার এই পাশে দেখেন কিছু ইনপুট ফিল্ড আছে, আমাদের কাস্টম ভাবেও দিয়ে দিতে পারি যে আমরা এতটুকু কম বেশি করতে যাচ্ছি। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের যে বাটনটা সেটা হচ্ছে 100 পিক্সেল বাই 50 পিক্সেল হবে। ঠিক আছে, এটা দিয়ে আমি এন্টার করলাম, তাহলে আমাদের বাটনটা ছোট্ট হয়ে গেল। ঠিক আছে। ভাই হ্যাঁ, বলতেছি যে আর্টবোর্ডটা কিভাবে জানি সরাবো, ভুলে গেছি। আর্টবোর্ডটা, হ্যাঁ। এই যে আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে, তারপরে আচ্ছা আর্টবোর্ড যদি না হয় তাহলে এখানে নাম ধরে মানে নামের উপরে একটা ক্লিক করে ধরেও হবে, এভাবে নড়ানো যাবে। হ্যাঁ হচ্ছে আচ্ছা। আচ্ছা, আর যদি স্ক্রিনটা সরানোর প্রয়োজন হয় তাহলে স্ক্রোল বাটনে ক্লিক করে আমরা এভাবে সরাবো। আচ্ছা, এবার জুম করে আমরা আমাদের বাটনের কাছে চলে যাই। ঠিক আছে, এটা 150/50 দেই, তাহলে হয়তো একটু দেখতে ভালো দেখাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা রেক্টেঙ্গেল পেয়ে গেলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সব অ্যালাইনমেন্টের জন্য প্রয়োজন। ঠিক আছে, এখানে যদি দেই তাহলে অ্যালাইন টপ হয়ে যাবে। আমি যদি একটু স্ক্রোল করে দেখাই তাহলে কেমন হবে। সাধারণভাবে যখন কোনো কম্পোনেন্ট আমরা সিলেক্ট করে রাখবো না, তখন এটা আর্ট বোর্ডের সাপেক্ষে অ্যালাইনমেন্ট হবে। যেখানে যদি আমি ক্লিক করি তাহলে টপে চলে গেল, আর্ট বোর্ডের একেবারে আর্ট বোর্ডের টপে। ঠিক আছে, আমি যদি এটা দিই তাহলে এখানে হবে হচ্ছে অ্যালাইন মিডিল হয়ে যাবে, মিডিলে চলে আসবে। আর এই পাশেরটা হচ্ছে বটম, অর্থাৎ এই পাশের যে তিনটা আছে এই তিনটা হচ্ছে এদিকে কি বলে, হরিজন্টাল না ভার্টিক্যাল, উপরে নিচে? ভার্টিক নাকি? ভার্টিক্যাল, আচ্ছা যাই হোক, অর্থাৎ উপরে নিচে এই প্রথম তিনটা হচ্ছে উপরে নিচে অ্যালাইন হবে, আর পরের তিনটা যেটা আছে সেটা হচ্ছে ডানে বামে অ্যালাইন হবে। এটা মানে হচ্ছে অ্যালাইন লেফট, এটা হচ্ছে মিডিল, তারপর হচ্ছে রাইট। এখন যদি আমরা বক্সের একেবারে মিডিলে আনতে চাই তাহলে আমাদের ভার্টিক্যালি এবং হরিজন্টালি করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আবার তাহলে এভাবে মিডিলে নিয়ে আসেন। আসছে ভাই। এক্সটি ক্লাস করে আসলে মজা পাওয়া যাবে, কারণ এখানে কোডিং তো নাই, আমরা সব মাউস ক্লিক ক্লিক করে করে সব ডিজাইন করবো। ঠিক আছে, এটা মজার ক্লাস, এটা ভালো লাগে। আচ্ছা ভাই এই ডিজাইনটা কি কাজে লাগে? আচ্ছা, মনে করেন আপনার ক্লায়েন্ট আসলো আপনার কাছে, সে একটা ওয়েবসাইট বানাবে। হ্যাঁ, জি। এখন সে তার ধারণা দিল যে আমি এরকম একটা ওয়েবসাইট বানাবো। তো আপনি প্রথমে কি করবেন, ধুপধাপ করে কোড কি লিখতে বসে যাবেন? আচ্ছা ঠিক আছে, কোড আপনি একটা ওয়েবসাইট নেবেন, আপনি কোড শুরু করে দিলেন, সিএসএস দিয়ে কোড লেখা শুরু করে দিলেন, এইচটিএমএল দিয়ে কোড লেখা শুরু করে দিলেন। ঠিক আছে, এখন কোড লিখতে লিখতে 1 সপ্তাহ পর ডিজাইনটা কমপ্লিট করলেন, এখন মাঝখান থেকে বললো যে ভাই আমার এই সেকশনটা ভালো লাগছে না, এটা একটু চেঞ্জ করে দেন। তখন ওই সিএসএস এইচটিএমএল ঘেটে 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 আপনাকে ওই জায়গাতে যায় আবার চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, অর্থাৎ এভাবে যদি আপনি কাজ করতে যান তাহলে কি হবে, আপনার যে কাজটা সেটা কখনোই প্রোডাক্টিভ হবে না। অর্থাৎ আপনি মাসের পর মাস কাজ করে যাবেন কিন্তু আপনি প্রজেক্ট আগাইতে পারবেন না। তো যখন কাজ করা হয় তখন একজন ক্লায়েন্ট যখন আসে তার প্রস্তাবনাটা তার প্রপোজালটা দেয়, তখন ওইটা নিয়ে কিছু মানে সিস্টেম অ্যানালাইসিস করা হয় বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ তার যে প্রপোজাল আছে
সে অনুসারে করতে গেলে প্রজেক্টের ভিতরে কি কি থাকবে, কি কি ফিচার অ্যাড হবে, এইটা করার পরে হচ্ছে একটা ইউএক্স অর্থাৎ একটা হাতে কলমে বা খাতাতে একটা ডিজাইন করা হয়, যেখানে আমার বাটন থাকবে এরকম, এখানে এ থাকবে এরকম এরকম কিছু একটা। তারপর ওইটাকে একটা ভিজুয়াল রূপ দেওয়ার জন্য, অর্থাৎ রং চং লাগায় একেবারে ওয়েবসাইট লাইক ডিজাইন তৈরি করার জন্যই হচ্ছে আমরা এটা ব্যবহার করি। আর এটাকেই বলা হচ্ছে ইউআই ডিজাইন। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটটা কেমন হবে একেবারে হুবহু সেই রকম ডিজাইনটা আপনি গ্রাফিক্স টুল দিয়ে এই বা অ্যাডোবি এক্সডি দিয়ে করে ফেলবেন। এটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন, অর্থাৎ ইউজার ইন্টারফেস, অর্থাৎ ইউজার যেখানে যাবে সেটা দেখতে কেমন হবে এটাই। তারপরে ক্লায়েন্ট দেখলো না ঠিক আছে এরকম চেহারা হলেই হবে আমার ওয়েবসাইটে, দেন ডান। তারপরে আপনি আপনার কোড শুরু করে দিলেন সেই ডিজাইনটা ফলো করে। তাহলে এখানে কিন্তু আপনার অনেক কাজ কমে গেল। আপনার নতুন করে চিন্তা করার প্রয়োজন হচ্ছে না যে আমি কিভাবে কি করব না করব, আমার বাটন কতটুকু হবে, আমার ব্যানার কতটুকু হবে, আর ন্যাভে কতটুকু থাকবে। এই বিষয়গুলো আসলে চিন্তা করার থেকে আমরা দূরে থাকি। তো এই বিষয়টাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন। হ্যাঁ, এটা যে শুধু ওয়েবসাইটের ক্ষেত্রে হয় তা না, এটা আপনার মোবাইলের সফটওয়্যারের ক্ষেত্রেও হয়, মোবাইলের অ্যাপস এর ক্ষেত্রেও হয়, তারপর হচ্ছে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, অর্থাৎ কোন জায়গাতে কোন বাটনটা থাকছে, কোন জায়গাতে কোন লিঙ্কটা থাকছে, কোন জায়গাতে ছবি থাকছে, এই যে একটা সামগ্রিক যে ধারণাটা নিয়ে আসা একটা স্ক্রিনের ভেতরে ডেভেলপমেন্টে যাওয়ার আগেই গোটা, অর্থাৎ পুরোটা প্ল্যান করে নিয়ে আসা একটা ওয়েবসাইট লাইক রূপ দেওয়া বা একটা সফটওয়্যার লাইক রূপ দেওয়া, এটাই হচ্ছে ইউআই ডিজাইন। ঠিক আছে? আর এই অ্যাডোবি এক্সডি দিয়ে মূলত আমরা ইউআই ডিজাইনটাই শিখবো। ঠিক আছে আলমগীর ভাই? কি ভাই আচ্ছা বুঝছি। ভাইয়া, আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ মমিন ভাই বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে মানে ক্লায়েন্ট কি হচ্ছে আমাদেরকে কি স্যাম্পল দিবে, না আমরা তাদেরকে স্যাম্পল দিয়ে শো করাবো এটা জিনিসটা, এই বিষয়টা এটার আচ্ছা, উপর নির্ভর করবে? অনেকেই অনেক থিম দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা যেরকম একটা থিম দিয়ে দেবে, লিংক দিয়ে দেয়, অথবা একটা ওয়েবসাইট রেফার করে যে আমাকে এরকম একটা ওয়েবসাইট এরকম যাতে আসে সেরকমটা আমাকে করে দেয়। তারপরে ওইটার উপর ভিত্তি করে তার মানে সেরকম রিলেটেড আরো কিছু ওয়েবসাইট দেখার পরে, পপুলার কিছু ওয়েবসাইট দেখার পরে সামগ্রিকভাবে একটা ডিজাইন ক্রিয়েট করা হয় যে আপনি এরকম দিয়েছিলেন, তার উপর বেসিস করে আমরা এরকম রূপ দাঁড় করাইছি। এখন কোন কোন জায়গায় আপনি চেঞ্জ করতে বলেন। ঠিক আছে? তারপর ও দেখা দিল যে এই জায়গায় চেঞ্জ হয়ে গেল, এই জায়গায় চেঞ্জ হয়ে গেল, এই জায়গায় চেঞ্জ হয়ে গেল, কিছু কিছু জায়গায় চেঞ্জ করলো, কিছু কিছু জায়গায় মডিফাই করলো, কিছু কিছু জায়গা বললো যে না ঠিক আছে অনেক সুন্দর হয়েছে। দেন একটা এগ্রিমেন্টে আসলো যে আপনার এই ডিজাইন এবং এই এই ফিচার। তারপরে আমরা মানে এগ্রিমেন্ট করা হলো, করার পরে বলা হচ্ছে যে এই ডিজাইন আর চেঞ্জ হবে না, যদি চেঞ্জ করতে চান তাহলে পরবর্তীতে আপনাকে আরো ফি দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ একটা এগ্রিমেন্টে আসতে পারি আমরা। এগ্রিমেন্টে আসার পরে যদি চেঞ্জ করতে চাই, তার বাটনের সাইজ বড় করতে চাই, তাহলে এগ্রিমেন্ট পেপার দেখাই দিবেন আপনি যে এই যে আপনার এগ্রিমেন্ট ছিল। কারণ এটা কিন্তু করাই লাগবে, এটা করা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কারণ তাছাড়া আপনি একটা প্রজেক্ট শেষ করতে পারবেন না। আর রিয়েল রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যখন আসবেন তখন ক্লায়েন্টের চাহিদার শেষ নাই। আপনার একটা প্রজেক্ট করতে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস সময় লেগে যাচ্ছে, তখন এই 1 মাস 2 মাস কিন্তু ক্লায়েন্ট বসে থাকে না, ও চিন্তা করে আচ্ছা আমার 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 ওয়েবসাইটে তো এই নাই, এটা হলে তো মনে হয় ভালো হতো। দেখা যাচ্ছে আপনি 1 মাস ধরে কোড করলেন, মাঝখান থেকে এসে বললো যে ভাই আমার এই ফিচারটা আবার লাগবে, তখন ওই ফিচারের জন্য দেখা যাচ্ছে নতুন করে আবার সাজায় গোছায় কোড করার প্রয়োজন হচ্ছে। তো এই কারণে ইউআইটা ডিজাইন করা হয়, তারপরে হচ্ছে ফিচার গুলা দিয়ে একটা এগ্রিমেন্ট করা হয় যে এটাই থাকবে, এবং যদি আপডেট করতে চান পরবর্তীতে এখন আর কোনো কিছু হবে না। আর ছোটখাটো চেঞ্জ কিছু হয়, যেরকম টেস্ট একটু হালকা পাতলা কালার চেঞ্জ করা যায়, কিন্তু পুরো একটা ডিভি যদি চেঞ্জ করতে দেয়, পুরো একটা সেকশনে যদি চেঞ্জ করতে দেয়, অনেক প্যারাদায়ক হয়ে যায়। তো এই কারণে আসলে কিন্তু আমাদের ইউআই ডিজাইনটা করতে হয়। আর শুধুমাত্র যে ক্লায়েন্টের সাথে মারামারি বা ঝড়গাঝাটি কমানোর জন্য ইউআই ডিজাইন করতে হয় তা কিন্তু না, ডেভেলপারদের কাজ সহজ করার জন্য ইউআই ডিজাইনটা জরুরি। ঠিক আছে? এই মানে কাজটা অনেক দ্রুত গতিতে আগানো যায় যদি আমরা আগে ইউআইটা ডিজাইন করে ফেলি। মানে যা কাটছাট করার দরকার আমরা ইউআই এর পরে করব, কোডে যাই আমরা কোনো কাটছাট করব না। ইউআইটা দেখে নিব, তারপরে মাথার ভিতরে আমাদের প্ল্যান হয়ে যাবে, তারপরে আমরা কোড করা শুরু করে দিব। ঠিক আছে? তো ইউআইটাই হচ্ছে আমাদের প্রজেক্ট শুরু করার একটা প্রথম ধাপ। এটাই যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমরা ধুমায় কাজ করে যেতে পারবো। ঠিক আছে? মানে বিষয়টা ভাই এরকম যে একটা জি। বিল্ডিং ইঞ্জিনিয়ারে ইয়া করলো,
নকশা তৈরি এটা করা। স্যাম্পল আর নকশা কি। তৈরি করলে সেটার উপর হ্যাঁ বাড়ি তৈরি করে দেবে। হ্যাঁ, নকশা তৈরি করা, আসলে এটাই তাই। যে ভাই আরেকটা জিনিস ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে কি আমি তো ব্যস্ততার মাঝে এটা বলতে পারতেছি না। ওই যে মানে আমরা যেটা হচ্ছে সিএসএস এইচটিএমএল দিয়ে আমরা অনেক কিছু ডিজাইন করলাম, অনেক কিছু করলাম, হ্যাঁ, কিন্তু বডি স্টেপে যেটা কাজ করলাম সেটা কি সিএসএস দিয়েও করা যাবে এবং কি এটা দিয়েও করা যাবে, বা একটা একটা না হয় আরেকটা দিয়ে করা যাবে? আচ্ছা, আগে আপনাদের একটু ধারণা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে জি। অ্যাডোবে এক্সডি দিয়ে আমরা যেটা করছি সেটা কিন্তু ওয়েবসাইট না, ঠিক আছে না? জাস্ট একটা ওয়েবসাইটের ছবি বলতে পারেন, না, ঠিক আছে? অর্থাৎ ওয়েবসাইটে, না, আমি এটা আমি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, কিন্তু হচ্ছে আমি যেটা আচ্ছা আমি প্রথমে বলি, যেটা শেষ করি, আমাকে শেষ করতে জি দেন আগে। জি আর সিএসএস আর বুটস্ট্র্যাপ যেটা বিষয়, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ কিন্তু সিএসএস জাভাস্ক্রিপ্ট মিক্স করে লেখা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে? বুটস্ট্র্যাপ জি হচ্ছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এক জায়গায় করে তারা কিছু কোড করে রেখেছে যাতে ডেভেলপারদের সহজ হয়, সেই কোডগুলো রিপিট করা না লাগে। জাস্ট ওখান থেকে ক্লাসগুলোকে কল করে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। এখন ওই পরিমাণ কোড আপনি যদি মনে করেন, আপনি যদি খুব বেশি স্মার্ট হয়ে যান যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, সিএসএস আমি লিখতে পারি, খুব ভালো লিখতে পারি, তাহলে জি আপনি বুটস্ট্র্যাপ বাদ দিয়ে দেন, বুটস্ট্র্যাপ ও বাদ দিয়ে আচ্ছা নিজে নিজে লেখা শুরু করেন। এখন নিজে নিজে লিখে লিখে যদি বুটস্ট্র্যাপের মতো একটা লাইব্রেরি বিল্ড আপ করতে পারেন, তাহলে তো বুটস্ট্র্যাপের উপর থাকা লাগছে না। কিন্তু আসলে সেই পরিমাণ এক্সপার্ট আমরা কেউ না, বা আমরা, আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হলো যত তাড়াতাড়ি আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে না? কারণ জি এখন ক্লায়েন্টের খুব তাড়া থাকে, সে চায় যে 1 মাসের ভিতরে শেষ করে দিতে হবে আমার প্রজেক্ট, কেউ বলে 15 দিনের ভিতরে শেষ করে দিতে হবে। এখন ভাই, আপনি একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই বুটস্ট্র্যাপের মতো লাইব্রেরি যদি আপনি লিখতে বসেন, তাহলে আপনার কয় বছর সময় লাগবে? হ্যাঁ বা আমি যদি আমার ওয়েবসাইটটা পুরো রেসপন্সিভ করতে যাই, তাহলে দেখা যায় 2 মাসের বেশি সময় লেগে যাবে। কারণ ব্রেক পয়েন্ট কোথায় ভাঙছে না ভাঙছে, এই ব্রেক পয়েন্ট ধরে 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 মানে রেসপন্সিভ করা মানে অনেক কঠিন বিষয়, ইম্পসিবল না কিন্তু অনেক কঠিন। তো আমরা অযথা কেন অত কিছু করতে যাব? বুটস্ট্র্যাপ যেহেতু আছে, আমরা বুটস্ট্র্যাপটা ব্যবহার করি। তবে হ্যাঁ, বুটস্ট্র্যাপ ব্যবহার না করলেও আপনি সিএসএস দিয়ে করতে পারবেন, এবং বুটস্ট্র্যাপ কেন, বুটস্ট্র্যাপের সাথে আরো ভালোভাবে করতে পারবেন, কিন্তু ওই যে টাইম কনজিউমিং। আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া মনে হচ্ছে মানে বডি স্টেপটা হচ্ছে যে মানে টাইমটা একটু সংকীর্ণ করার জন্য বডি স্টেপটা, তাহলে আমার এককভাবে আর কি সিএসএসটা আমাদের করা লাগবে না আর কি, যে হ্যাঁ এককভাবে। কিন্তু এখানে হচ্ছে বডি স্টেপে 3টা জিনিস ইউজ করা যাচ্ছে, ওয়ান এর ভিতর তিন। যে যে জাভাস্ক্রিপ্ট বললেন, তারপর হচ্ছে কি যেন বলতেছে সিএসএসটা 3টা জিনিস বললেন, যেটা আর কি এক জিনিসের ভিতর 3টা জিনিস পাওয়া যাচ্ছে হুম, এখানে, এটা দিয়ে আর কি কাজ করা যাবে। আচ্ছা। আর সমস্যা নাই, বুটস্ট্র্যাপ সম্পর্কে যদি ধারণা এখনো ক্লিয়ার না হয়, আস্তে আস্তে আমরা যখন কাজ করতে যাবো তখন আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ভাই তবে শুধুমাত্র বুটস্ট্র্যাপ না, যে আপনি যে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক, আমরা পরবর্তীতে আরো ফ্রেমওয়ার্ক দেখবো, ঠিক আছে? তো এই যতগুলা ফ্রেমওয়ার্ক দেখবেন সবগুলাই কিন্তু আপনার মানে প্যারাটাকে কমাই দেবে। জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে জেকুয়েরি, সেটা হচ্ছে গাড়ি গাড়ি জাভাস্ক্রিপ্টে 2-1 কোডের ভিতরে নিয়ে আসে হচ্ছে জেকুয়েরি, ঠিক আছে? এরকম। তারপর হচ্ছে পিএইচপির ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে আপনার হচ্ছে ল্যারাভেল আছে, ল্যারাভেলের অনেক কোড লেখা কমায় দেয়, মানে পিএইচপির অনেক কোড লেখা কমায় দেয় ল্যারাভেলে। তো এরকম ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি যেগুলো আছে, সেগুলো কেউ একজন ডেভেলপ করেছে, ডেভেলপ করে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, ঠিক আছে? যেগুলো আমরা ব্যবহার করে খুব অল্প কোড লিখে অনেক বড় বড় অনেক বেশি বেশি কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা হচ্ছে যে মনে হয় যে আমরা হচ্ছে আগে হচ্ছে যে সিএসএস একটা ফাইল করা লাগতো এবং এইচটিএমএল একটা করা লাগতো, কিন্তু হুম এখানে কিন্তু এইচটিএমএল দিয়ে শুধু করা যাচ্ছে, বা এইচটিএমএল দিয়ে শুধু করা যাবে। আমরা হুম যে একটা প্রজেক্ট করলাম, যেটা হুম, 2টা ক্লাসে একটা প্রজেক্ট করা হলো না, হ্যাঁ সেখানে কি শুধু সেখানে কি আমাকে হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে সিএসএস এই দুইটা কি ওখানে কি কোড করা লাগবে নাকি, যে ফাইল করা লাগবে? আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে যে আমার ওয়েবসাইটে হয়ে যাবে তা কিন্তু না। দেখেন বুটস্ট্র্যাপে যে কালার গুলো আছে, সেই কালার গুলো আপনার প্রয়োজন নাই, আপনার ওয়েবসাইটে অন্য রকমের কালার হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি সিএসএস করতে পারেন, অনেক সময় দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপে কভার হচ্ছে না,
বুটস্ট্র্যাপে যে শ্যাডোটা দিয়েছে সেই শ্যাডোটা আপনার ওয়েবসাইটে দিলে সেটা ভালো দেখাচ্ছে না, আপনি কম অথবা বেশি করবেন। সেই ক্ষেত্রে মডিফাই করার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে ক্লাস লিখতে হতে পারে। ঠিক আছে, তারা যে প্যাডিংটা দিচ্ছে, তারা যে কালার গুলা ইউজ করছে সেটা আপনার ওয়েবসাইটের জন্য যাচ্ছে না। তো আপনি তাদের গ্রেডিং সিস্টেমটা নিলেন, তাদের অন্যান্য ক্লাসগুলো যেরকম আছে টেক্সট অ্যালাইন এগুলা নিলেন, কিন্তু কালারের বিষয়গুলো সেগুলো হচ্ছে না, বা ফন্ট সাইজ যেগুলো দেওয়া আছে সেগুলোতে হচ্ছে না। তো তাকে কাস্টমাইজ করার জন্য আপনি সিএসএস লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এতে কোনো অপরাধ নাই। এরকম কোনো রুলস নাই যে আপনি বুটস্ট্র্যাপ ইউজ করেছেন তার মানে এই না যে আপনি কোনো সিএসএস ইউজ করতে পারবেন না, এরকম। আপনার প্রয়োজনে আপনি আপনার প্রয়োজনে যেভাবে করার প্রয়োজন সেভাবে করতে পারবেন। ঠিক আছে না, কেউ আপনাকে বাধাও দিবে না, কেউ আপনাকে মানে মারধরও করবে না। ঠিক আছে, কেউ এসে জিজ্ঞাসা করবে না যে এতগুলা কোড লিখেছো কেন। তবে আপনি প্র্যাকটিস করতে করতে, প্রজেক্ট করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন যে কখন আপনাকে সিএসএস লেখার প্রয়োজন হবে আর কখন হবে না। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আলমগীর অনেক কিছু বলবে। আলমগীর ভাই কিছু বলবেন? নাই তো মনে হয় নাকি? আছে কিন্তু কথা বলছে না। হ্যালো আচ্ছা, ভাই, কিছু বলবেন, আর কিছু জানার আছে? মানে বললাম যে যদি ক্লায়েন্ট আপনার, আমি বুটস্ট্র্যাপ থেকে করি বা যে কোয়ারি থেকে করি বা যেখান থেকে করি, মানে ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার পরে এটার জন্য কোনো ক্লেম দিবে না, না? না, কেন? ওকে, ক্লেম দিতে যাবে কেন? তবে হ্যাঁ, তা কারো কারো রিকোয়ারমেন্ট থাকে যে না আমি বুটস্ট্র্যাপে নিব না, আমি অন্য একটাতে নিব, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সাপোজ ও এমডিবি নিবে, ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপ যেটা আছে সেটা নিবে, অথবা সিমেন্টিক ইউআই নিবে, এরা বলে দিতে পারে। ঠিক আছে, অনেকে বলা আছে যে না ঠিক আছে সমস্যা নাই, আপনি কোন টেকনোলজি ব্যবহার করবেন, আমি লারাভেলে করে নিব, আমি কোর পিএসপি তে নিব না। বা অনেকে বলে আমি কোর পিএসপি তে নেব না, লারাভেলে নেব না। অনেকে বলে যে না আমি লারাভেল নেব না, আমি পাইথনের জ্যাঙ্গোতে নেব। অনেক বলে যে না আমি কোনোটাই নেব না, আমি নোড জেএস এ করে নেব। তো অনেক ক্লায়েন্ট আছে যেটা এগুলো কোনো কিছুই চায় না, যে ভাই আমাকে একটা করে দিলেই হবে, ও ওয়ার্ডপ্রেস দিয়ে চালাই দিলে কোনো মানে ওর সমস্যা নাই। বুঝতে পারে না। ঠিক আছে, তো মানে যে যেমন চাবে তারপর থেকে সেমন তেমন ডিমান্ড হবে। কেউ যদি আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে করে দিলেন একটা কোড, কিন্তু একজন চাইছে যে না ভাই আমাকে রিয়াক্ট দিয়ে করে দিতে হবে, তো রিয়াক্ট দিয়ে যখন করে দিবে তখন তো মানে প্রাইসটা তো সেরকম থাকবে না, কারণ মডার্ন টেকনোলজি ইউজ করবে, তাকে মডার্ন প্রাইসও দিতে হবে। ঠিক আছে, কেউ ভাই যদি বলে যে না আমি রিয়াক্ট টেক দরকার নাই, আমাকে বা আপনি পুরাটাই আমাকে হচ্ছে যে জ্যাঙ্গোতে করে দেন। আর পাইথনের জ্যাঙ্গো তো এখন অনেক ডিমান্ড ভাই আর বললেন বাংলাদেশের। না, ভয় লাগিচ্ছে, আস্তে আস্তে বলেন। বাংলাদেশের ক্লায়েন্ট যারা আছে এরা বেশি হয়ে গেল না? মানে ওয়ার্ডপ্রেস এর পরেই বেশি নির্ভরশীল, বুঝছেন। এখন ইদানিং আস্তে আস্তে রিয়াক্টের দিকে আসতেছে, পিএসপি থেকে মানে লারাভেলের দিকে ঢুকতেছে, কিন্তু সব ওয়ার্ডপ্রেস এর মাল বাংলাদেশে ম্যাক্সিমাম লোক। ভাই আমাদের কোর্স শেষের দিকে কি এই যে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করে এগুলা বিষয় কি শেখাবেন, না এটা আলাদা কোর্স করতে হয় ভাই? কিসের আপনার হচ্ছে যে অনলাইনে? অনলাইন বা যে কোনো বিষয়, অনলাইনও ওই একই সেম, হয়তো বাংলাদেশের গুলো বাংলা দিয়ে কথা বলতে পারবো আর ইংলিশ মানে বাইরের দেশের গুলোর সাথে ইংলিশ ব্যবহার করতে হবে, আচ্ছা, এইটুকু। আপনাদেরকে আগে বলে থাকি সেটা হচ্ছে যে আমি কোনো ফ্রিল্যান্সিং এক্সপার্ট না, সে কারণে ফ্রিল্যান্সিং আমি শিখাইতে পারবো না আপনাদেরকে। আমি কোডিং শিখাইতে পারবো, কোডিং টেকনোলজি মানে টেকনিক শিখাইতে পারবো, কিন্তু ফ্রিল্যান্সিং ভাই আমি ভাবছি আমি শিখাইতে পারবো না, আমি নিজেও ফ্রিল্যান্সার না। এটা কি ঠিক আছে, সিবিআইটি তে হয় ভাই? ভাই আপনি কি তাহলে কি ফ্রিল্যান্সার না? না আমি ফ্রিল্যান্সার না ভাই। আর ফ্রিল্যান্সিং বিষয়টা, ভাইয়া আপনি কি ফ্রিল্যান্সার না? না আমি ফ্রিল্যান্সার না ভাই। ফ্রিল্যান্সার ওইভাবে না, আমি ট্রেনার যে নাকি? মানে ট্রেনার? কোনো মার্কেট প্লেসে নাই, আমি কোনো মার্কেট প্লেসে ট্রেনার? নাই, আমি লোকালি কাজ করতেছি। ঠিক আছে, আহ আর যেটা হচ্ছে ফ্রিল্যান্সার নাই মানে এই না যে আমি কোনো প্রজেক্ট করছি না, হ্যাঁ প্রজেক্ট করছি ধুমধাম ভাবে, অনেক প্রজেক্ট করছি, এখনো অনেক প্রজেক্টের উপরে আছি, কিন্তু শেয়ার শেয়ার বিজনেস আর কি। টিপিক্যাল ফ্রিল্যান্সার বলতে যেরকম বোঝায় যে রাত জেগে বিদেশি বায়ের সাথে কন্ট্যাক্ট করে তারপর একটা কাজ নিয়ে তারপর নিজে কাজ করবে, দিনাজপুরের নাসিমের মতো নাকি? ওই রকম ফ্রিল্যান্সার না। ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সার আমি ম্যাক্সিমাম যে কাজগুলো করলাম সেটা হচ্ছে যে মানে আমার পরিচিতরাই আমাকে বলে, যে আমার সাথে কোর্স করছিল হচ্ছে আমার ফ্রেন্ড যারা ছিল, প্রথমে পারভেজ নামের এক ছেলে, ও মানে 4-5টা কাজ ধরলো, কাজ ধরে ও করতে পারে না, তখন বলে যে ভাই কাজগুলো করে দিতে হবে। আমি বলছি, ঠিক আছে সমস্যা নেই, করে দিলাম। তারপরে হচ্ছে যে সবুজ ভাই কাজ দেয়, সেগুলা করে দিই, কোনো সমস্যা নাই। রাব্বিল ভাই মাঝে দু একটা কাজ দিল, করে দিলাম।
মানে এভাবে বসে থাকতে হচ্ছে না, পরিচিত আছে মানে স্কিল আছে চলে আসে, বুঝতে পারছি। ঠিক আছে? তো আপনারাও যদি স্কিলফুল হয়ে যান না, কাজকে খুঁজে মানে কাজ খুঁজে বেড়াইতে হবে না, কাজই আপনাকে খুঁজে নেবে। এমনিতে সিবিআইটি তে কি এরকম ফ্রিল্যান্সিং এর উপর কোর্স হয় না, ওয়েব ডেভেলপমেন্টের, যে কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয় এগুলোর উপর? হ্যাঁ ফ্রিল্যান্স হয়, যোগাযোগ করবেন, তারা ফ্রিল্যান্সিং এর উপরেও ক্লাস নিবে, সমস্যা নাই। এটাই জানার ছিল ভাই, মানে একজন আবার আচ্ছা বলছিল যে এই কোর্স শেষে শিখাই দিবে, তো এটা কি ক্লিয়ার হয়? তো যাই হোক, বাটনটা আমরা বাটনের দিকে যাই এবার। ওকে, তো দেখেন এখানে অনেকগুলো ডট আছে যেগুলো আমরা দেখলাম। তো এই যে আশেপাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা উইথ কমানো বাড়ানো করতে চাইলাম। এখন আমরা যদি চাচ্ছি যে একই রেশিও অনুসারে কমবে বাড়বে, এটা এরকমটা যদি করতে যাই, তাহলে আমাদের শিফট চাপ দিয়ে যে কর্নারে যেগুলো আছে এগুলো যদি কম বেশি করি, তাহলে দেখেন একই রেশিও অনুযায়ী হাইট ওয়েট দুইটাই কম কম দিচ্ছে, ঠিক আছে? শিফট শিফট চাপ দিয়ে এই কর্নারে ধরতে হবে, তারপরে যদি আমরা কম বেশি করি তাহলে একটা রেশিও অনুসারে কম বেশি হবে। এটা যে কোনো জায়গায়, শুধু যে কর্নারে হবে তা কিন্তু না, আমি যদি নিচেও দিই তাও তাও হচ্ছে, ঠিক আছে? এই সাইডে দিলে সেটাও হচ্ছে। না উইথ আর হাইটের ইয়ার অনুপাতটা সমান থাকবে। হ্যাঁ, আরেকভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে এই জায়গায় যেখানে আছে না দেখেন, উইথ এবং হাইটের মাঝখানে দেখেন একটা তালার চিহ্ন আছে, ওইটাতে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু লক হয়ে গেল। এবার যদি আপনি কম বেশি করেন তাহলে অটো হবে, এখন আর শিফট ধরা লাগবে না, ঠিক আছে? 50 সুবিধা। মোস্তাক ভাই লেখছে উইদাউট শিফট ইও কাজ হুম। করতেছে। আচ্ছা, যদি কর্নারে ধরি তাহলে উইদাউট শিফট কাজ করবে, ঠিক আছে? কিন্তু এদিকে ধরলে আর হবে না, ঠিক আছে? শিফট ধরলে সেফ, অনেক সময় দেখা যেত যদি কম বেশি হয়, আরো সেফ হচ্ছে এখানে লক করে দেওয়া, লক করে দিবেন, আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন এই যে মাঝখানে দেখেন কর্নারে চারটা ডট আছে, এগুলাতে কি করে? এগুলো হচ্ছে কর্নার গুলাকে রিডিউস করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? আমি যদি এই কর্নার ধরে টান দিই, দেখেন সবগুলা কিন্তু রেডিয়াস হয়ে গেল, ঠিক আছে? এগুলো যদি কম বেশি করি, এখন সবগুলা রেডিয়াস হয়ে যাচ্ছে, এটা তো বিপদ। একটা একটা করে করব, তাহলে কন্ট্রোল ধরে যদি আমি করি তাহলে একটা একটা করে হচ্ছে। কন্ট্রোল না অল্টার, আমি আচ্ছা শিফট মেবি, অল্টার মেবি। অল্টার 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 না, অল্টারও তো কাজ করে না, আমার অল্টার হচ্ছে ভাই। অল্টারই হচ্ছে। আমার কাজ করে না যে, লক আছে তার জন্য। না লক নাই। অল্টারই তো কাজ করে। হ্যাঁ আমারও করতেছে। আচ্ছা যাই হোক, আমার কেন জানি করতেছে না, বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই, অল্টার যদি ভাই অল্টার কাজ করতেছে, কিন্তু যখন একটু বেশি দেওয়া হচ্ছে তখন সবগুলাই নিচ্ছে, প্রথম দিকে করতেছে। না না বেশি একবারে না। ঠেকাই দিলেও করবে না ভাই। আচ্ছা যাই হোক, যদি এখানে কাজ না করে তাহলে সমস্যা নাই, এই যে এখানে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে বর্ডার রেডিয়াস করার সিস্টেম আছে, ঠিক আছে? এখন এইটা সিলেক্ট করা আছে, তার মানে হচ্ছে যে এখন সব কর্নার গুলা হয়ে যাবে। আপনি কত ডিগ্রি করতে যাচ্ছেন? আপনি এখানে যদি 15 দিয়ে দেন তাহলে যে 15 ডিগ্রি হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে না, আমি সবগুলা নেব না, আমি একটা একটা করে নেব, তাহলে এই পাশে যেরকমটা আছে ভাঙাচোরা একটা বর্ডার স্টাইলে আছে দেখেন, ওইটাতে ক্লিক করেন, তাহলে এবার চারটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? এখন চারটা আপনি কোন জায়গায় কত ডিগ্রি দিতে যাচ্ছেন? সাপোজ এখানে আমি 0 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে ওই যে উপরে এখানে এটা। তারপরে এটাও আমি দিয়ে দিলাম হচ্ছে যে আচ্ছা থাকুক, এটা আমি 0 দিলাম, ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 30, ঠিক আছে? এরকম ভাবে আমরা স্টাইল করতে পারি, সমস্যা নেই। একভাবে হবে না, আরেকভাবে অপশন আছে, ঠিক আছে? এই যে নিচের দিকে এগুলা এইভাবে। ভাই এই ওই উপরের ওই হোমের মানে নামের ওইটা ধরে হচ্ছে আর্টবোর্ড ছড়ানো ছাড়া আর উপায় নাই, মানে জুম করে কাজ করতে গেলে আবার আবার ইয়া করা লাগছে, আনজুম এই যে এভাবে সরাতে পারো, তাহলে আউটপুট সহ স্ক্রিনটা সরে যাবে স্ক্রোলে ক্লিক করে, ঠিক আছে?
আর একটা আর্টবোর্ড থাকলে তো আর্টবোর্ডে কে সরানোর প্রয়োজন নাই তো, ঠিক আছে? যদি তো পুরো স্ক্রিনটাই যদি সরাও তাহলে তো কোনো সমস্যা নাই, এভাবে স্ক্রোলে ক্লিক করলে সব জায়গায় সরে যাবে, এই যে এরকম ভাবে, ঠিক আছে? স্ক্রোলে। আচ্ছা, তো এরকম হলো। এখন এভাবে আমরা ইচ্ছা মতো বর্ডার দিতে পারি এই জায়গায়। এটা সিলেক্ট করলে এখানে যে বর্ডারের অপশন গুলো আছে, আচ্ছা, এর বর্ডার রেডিয়াসের। তারপরে দেখেন এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিল। ফিল দ্বারা হচ্ছে এর ভেতরে কালারটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেটা আমরা বলে দিতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা কালার পিকার আসবে, তো এখান থেকে আমরা কালারটা বলে দিতে পারি ইচ্ছা মতো। না এখানে এভাবে আমরা বলে দিতে পারি, এখানে হেক্স কোডও দিয়ে দিতে পারি, ঠিক আছে? তারপরে আরো আছে যে RGB কালার, RGB যদি দেই তাহলে যে 3টা ভ্যালু নেবে এরকম ভাবে। আচ্ছা, হেক্স কালারই থাকুক, আমরা যদি চাই যে এরকম হলো, অথবা নীলের দিকে যদি যাই, আহ, এরকম ইচ্ছে মতো আমরা কালারটা দিয়ে দিতে পারি। এখন আলফা ভ্যালু কম বেশি করতে পারি, ঠিক আছে? তো ইচ্ছে মতন আমরা এরকম ইয়ে করতে পারি, একটা কালার নিয়ে নিলাম, ওকে। একটা লগইন লেখা দেন মাঝখানে, একটা লগইন বাটন। হ্যাঁ, লেখাও দেবো। এখন দেখেন এখানে হচ্ছে আরেকটা বর্ডারের স্টাইল আছে, হ্যাঁ। তো এই বর্ডার যদি প্রয়োজন হয় তাহলে আমরা রাখতে পারি, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এখানে আনটিক করে দিতে পারি, তাহলে আমাদের বর্ডারটা হারাই গেল। বর্ডার ক্লিক করলাম, ঠিক আছে? এখানে সাইজ বলে দিতে পারি, ড্যাশ কেমন হবে, গ্যাপ কেমন হবে, এগুলো সব আমরা বলে দিতে পারি। বর্ডারের কালার কেমন হবে সেটাও বলে দিতে পারি। সাপোজ বর্ডারের কালার যদি আমরা লাল দিই এবং সাইজ এখানে দিয়ে দিলাম 5 পিক্সেল, তাহলে আমাদের বর্ডারটাও দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে বর্ডার আপাতত আমাদের প্রয়োজন হয়, বর্ডারটা আমি হাটাই দিলাম। তারপরে দেখেন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো মানে শ্যাডো যেভাবে হোক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা সিএসএস এ যেভাবে দিতাম, এক্স পজিশনে কতটুকু যাচ্ছে, ওয়াই পজিশনে কতটুকু যাচ্ছে, এবং ব্লার কতটুকু হচ্ছে, একইভাবে সাপোজ এক্স থেকে যাবে হচ্ছে 10 পিক্সেল শ্যাডো গেল, ওয়াই থেকেও 10 পিক্সেল আসলো, এবং ব্লার হয়ে গেল 25 পিক্সেল, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, তাহলে অনেক একটা শ্যাডো মজাদায়ক আসছে। জিনিস ভাই। হ্যাঁ, এই যে এইখানে দেখেন এখন কালারটা আমরা দিতে পারি। এখানে কালার মানে আলফাটা অনেক বেশি দেওয়া আছে, আমরা যদি চাই যে আরো উপরের দিকে তুলে দেব তাহলে তুলে দিতে পারি, ঠিক আছে? ইচ্ছা মতো দিতে পারি, আমাদের কালার কেমন হবে না হবে ইচ্ছা মতো আমাদের কালারটা ব্যবহার করতে হয়, ঠিক ভাই আছে? একটু ব্যাকগ্রাউন্ডে RGB দেন তো, একটু গ্লাসের মতো হোক তো, খুব সুন্দর লাগবে। তাহলে RGBটাও শেখা হবে। এই যে আলফা কমাই দেন তাহলে তো হয়ে গেল। এখানে হচ্ছে অপাসিটি, এটা দেখাচ্ছে অপাসিটি, হ্যাঁ। আর এই যে অপাসিটিটা আপনি এই পাশ দিয়ে ইয়ে করতে পারেন। মানে আমি বলছিলাম এরকম যে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, তার উপরে একটা। আচ্ছা, ওইটাও দেখবো, ব্যানার নিয়ে যখন আমরা কাজ করব তখন দেখবো। আপাতত বাটনটা ডিজাইন করি। ওকে। আচ্ছা, এখন দেখেন এর ভেতরে হচ্ছে আমরা টেক্সট দিতে হবে, তাই না? তো টেক্সট দেবো আমরা আমাদের এই যে টেক্সট টুল আছে এটার মাধ্যমে টেক্সট আছে। এখন আমরা যদি টি চাপ দিই তাও আমাদের টেক্সট চলে আসবে, অথবা এখানে যে গিয়ে যদি আমরা ক্লিক করি তাও চলে আসবে। তো টি চাপ দেই, তারপরে আমরা একটা দেখেন আমাদের কার্সারটা টেক্সটের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। এরপরে আমরা কোথায় টেক্সটটা দিতে যাচ্ছি ওই জায়গাতে দিয়ে দিলাম, ঠিক আছে? ওই যে একটা কার্সর উঠছে, এবং আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লগইন, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এরপরে আমি ভি দিলাম যাতে আমার আমাদের কার্সারটা সিলেক্টের জন্য অ্যাভেলেবল হয়। আচ্ছা, ওকে, আচ্ছা, সিলেক্ট হয়ে গেল। এখন এটার ফন্ট আমরা বাড়াইতে হবে আমাকে। ফন্ট বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম, এরপরে এটা আমি বলে দিলাম হচ্ছে যে 18, এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বড় হয়ে গেল। আরেকভাবে আমরা বাড়াইতে পারি, এখানে ফন্ট সাইজ সরাসরি দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি বাইরে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে একটা মানে বিন্দু আছে, এটা যদি আমরা কম বেশি করি তাহলে আমাদের ফন্টটাও কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই দিক থেকে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, আমরা ফন্টই চেঞ্জ করতে পারবো কোন ধরনের ফন্ট নিতে যাচ্ছি। এটা কি তাহমা দিয়ে দিলাম,
কেমন চাচ্ছে বোল্ড বোল্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে একই ভাবে যেভাবে আমরা ফিল কালার করলাম ওখান থেকে আমরা ফিল কালারও দিয়ে দিতে পারি। সেটা অবশ্য কালার আমাদের টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন এই যে এই লেখাটা আমরা চাচ্ছি যে এই বাটনের মাঝামাঝি আসবে, তাহলে কি হবে? এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটাই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যখন আমরা এই বাটনের মাঝামাঝি আমাদের টেক্সটটা নিতে যাব তখন আমাদেরকে দুইটাই সিলেক্ট করতে হবে। তো দুইটাই আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে যে আর্টবোর্ডে আমরা আমাদের লেফট বাটন মানে ধরে আমরা যদি এভাবে টান দিই দেখেন দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি আমরা অ্যালাইন করি, বললেন ভাই আচ্ছা এভাবে লেফট বাটন ক্লিক করে টেনে নিয়ে এসে অর্থাৎ দুইটাকে মার্ক করে নিলাম, অর্থাৎ দুইটাই সিলেক্ট হয়ে গেল। আচ্ছা এরপর যদি আমরা চেঞ্জ করলেন, আচ্ছা ওটা দেখাচ্ছি। এরপর যদি আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে গেলে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের টেক্সটটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমাদের লেআউট, তারপরে যে এখানে টেক্সট একটা অপশন আছে, হ্যাঁ ওখানে গেলে যে ফন্টের নাম আছে, সাইজ এবং ফন্ট স্টাইল, তো এইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো পছন্দ করে দিতে পারি। এই হলো আমাদের লগ ইন বাটন, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি যে এই দুইটা, আচ্ছা এটা হলো, এটা মনে করেন এখন আমাদের অন্য কোনো জায়গাতে আবার প্রয়োজন হবে। সাপোজ অন্য কোনো জায়গাতে প্রয়োজন তো হতেই পারে, লগ ইন বাটন একটা নয় আরো প্রয়োজন হবে। তো পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটাকে গ্রুপ করতে পারি। গ্রুপ কিভাবে করব সেটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই তাহলে এটা গ্রুপ হয়ে গেছে একটা। এখন দেখেন এটাকে আমি নড়াই নিয়ে বেড়ালে লগ ইন সহ চলে যাবে। এখন এটা গ্রুপ হলো কি হলো না এটা কিভাবে আমরা দেখব, ঠিক আছে। এইটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই পাশে দেখেন লেয়ার্স নামে একটা মানে ছোট্ট আইকন আছে, ঠিক আছে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের গ্রুপ 1 একটা গ্রুপ হয়েছে। এবং এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে দেখেন আমাদের লগ ইন টেক্সট আছে এবং একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে। এই দুইটা মিলে হলো আমাদের এই গ্রুপটা। আচ্ছা এভাবে আমরা এটা কি ভাই পরে প্রজেক্টে নিয়ে যাওয়া যাবে? এখানে যদি আমাদের আরো অন্য কোনো জায়গায় প্রয়োজন হয়, এটা আমরা HTML CSS এ নিয়ে যেতে পারবো না ভাই, এখানে ধারণাটা ক্লিয়ার রাখবেন। এটা আমরা কিছু করছি জাস্ট গ্রাফিক্সটা। আমরা যদি এটা মানে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে CSS HTML কোড লিখে এরকম বাটন তৈরি করা লাগবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে নেওয়া যাবে না? না এখান থেকে নেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা, জাস্ট এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এই বাটনটা হয়ে গেল গ্রুপ। এখন দেখেন আমরা এটা রিনেমও করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন চলে আসবে এবং এখানে দেখেন একটা রিনেম নামেরও অপশন আছে। রিনেম করে দিলে আমরা সাপোজ এটার নাম দিয়ে দিলাম হচ্ছে লগ ইন বাটন, ঠিক আছে। তাহলে লগ ইন বাটন হয়ে গেল। তাহলে এই বাটনটা একটা হয়ে গেল, এটা এখানে থাকলো, ঠিক আছে। এখন এই বাটনটাকে তো আমরা রেজিস্টার বাটন হিসেবেও কাজ করতে পারি, ঠিক আছে। ভাই হুম এই বাটন থেকে আমি ওই যে মেনু তৈরি করতে চাই ন্যাপ বারের আর কি, এটা থেকেও তো করা যাবে। এটা থেকে করতেও করবেন, সমস্যা কি, করতে পারলে। আচ্ছা এখন মনে করেন এইটাকে আমার কপি করার প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা কি করব? যদি কপি করার প্রয়োজন হয়
তাহলে সিম্পলি অল্টার চাপ দেবো এবং ওইটার পরে মাউস নিয়ে গিয়ে টেনে নিয়ে এসে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা কপি হয়ে গেল। অল্টার চাপ দেবো, ওইটার পরে আমাদের কার্সারটা নিয়ে যাব এবং লেফট বাটনে ক্লিক করে আমরা যদি নিয়ে এসে ছেড়ে দিই, আমাদের কপি হয়ে গেল। ঠিক আছে, এবং দেখেন এখানে 3টা বাটন ক্রিয়েট হয়ে গেল। ভাই এখন একটা যে কোনো একটা লগ ইন না দিয়ে এখানে রেজিস্ট্রেশন বাটন লেখা যাবে না? হ্যাঁ, তাহলে একটা আমরা উড়াই দিই। এটা সিলেক্ট করার পরে যদি আমরা ব্যাক স্পেস মারি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, অথবা ডিলিট যে কোনো একটাতে, ডিলিট কি অথবা ব্যাক স্পেস কি, যে কোনো এক জায়গায় যদি আমরা কিবোর্ডে চাপ দিই তাহলে চলে যাবে। এখন এটার নাম আমরা রেজিস্ট্রেশন দেব। এখন রেজিস্ট্রেশন এখানে টেক্সটটা তো আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে একটাকে আমরা এক্সপ্যান্ড করি, যে কোনো একটা এক্সপ্যান্ড করলাম। এরপরে আমি আবার টেক্সটের ভেতরে চলে গেলাম। ঠিক আছে, টেক্সটের এখানে যখন চলে আসলাম, এবারে আসার পরে এটা সিলেক্ট করে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি রেজিস্টার। ওকে, রেজিস্টার লেখার পরে কিন্তু এটার মাঝামাঝি নাই। তো আমরা ওই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যদি নড়াচড়া করি তাহলে দেখেন এদের গ্রিড দিয়ে কিন্তু বলে দিচ্ছে অর্থাৎ কোন জায়গায় আছে। যখন এরকম প্লাস চিহ্নটা চলে আসছে তখন বোঝা যাচ্ছে যে আমরা এটা একেবারে সেন্টারে আছে। এক্স ওয়াই পজিশনে একটা আসতেছে, রেখা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা এখন মাঝখানে আছে। আমরা এভাবে করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আমরা ওভাবে লেআউট দিয়েও করতে পারি, ওভাবে এখানে কার্সর নিয়ে নড়াচড়া করেও করতে পারি। ঠিক আছে, আবার আমাদের টেক্সটটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা যে কিবোর্ডে যে অ্যারো কি আছে না, এটা দিয়েও আমরা নড়াচড়া করাতে পারি। কার্সর দিয়ে নড়াচড়া করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে 1 পিক্সেলের জায়গায় 5 পিক্সেল 10 পিক্সেল হয়ে যায়, কিন্তু আমরা যদি আমাদের অ্যারো কি দিয়ে দেই তাহলে 1 পিক্সেল 1 পিক্সেল করে সরবে। ঠিক আছে, এভাবে আমরা একেবারে মাঝামাঝি নিয়ে আসতে পারি। তো এটা যেহেতু রেজিস্টার বাটন হয়ে গেল, তো এটা রিনেমটাও আমরা করে দিতে পারি। একইভাবে রিনেমটা করে দিলাম। রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টার তো হলো। এবার আপনাদের কাজ, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনারা ভিউ মোর নামে একটা বাটন ক্রিয়েট করেন, যার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হবে হচ্ছে যে 20 পিক্সেল। হ্যাঁ, আর হাইট উইথ নিজের ইচ্ছা মতন দেন, শ্যাডো নিজের ইচ্ছা মতন দেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার নিজের ইচ্ছা মতন দেন। ঠিক আছে, নিজের থেকে করবেন, এইটা কপি করবেন না, প্র্যাকটিস স্বরূপ। ঠিক আছে, 5 মিনিট সময় সবাই, ভিউ মোর নামে।
হয়েছে ভাই? ওকে, শেয়ার করো। ডিজেবল বলতেছে। আচ্ছা, দেখছি। হ্যাঁ, এবার বড় হয় না কে? ভাই আমার মাউস কাজ করে না কেন? স্ক্রিন তো আমরা এখনো দেখতে পাইনি। কি হলো? আমার মাউস কাজ করতেছে না। অফ করে দেন তো ভাই ওখান থেকে। আচ্ছা, কার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, আরাফাত ইয়াসিন স্টার্ট হয়নি এখনো, স্টার্টিং টাইম। এবার কার স্ক্রিন দেখা যাচ্ছে? কি লেখা দিচ্ছে? আরাফাত ইয়াসিন। কিন্তু আমি তো শেয়ার করেছি। আপনার শেয়ার ডিস্টার্ব করে দেন তো, আমি শেয়ার করে দেখি কি হয়। শেয়ার কর। এবার দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো, কি হুম, এবার শেয়ার কর, মারো। দেখা যাচ্ছে? হুম, লগ ইন, রেজিস্টার, ভিউ মোর। ওকে, আর পাতা আছে না গেছে? আর কই শেয়ার করেন, একে একে ধাপা ধাপ শেয়ার করতে থাকেন। আলমগীর ভাই, কি ভাই, আমার হয়নি ভাই। এই কতক্ষণ সময় নেবেন, তাড়াতাড়ি। আর কে? সোহেল রানা ভাই, মমিন ভাই, আমাদের এসিও ভাই কো, এসিও এক্সপার্ট রোমান, রোমান রাহিম ভাই। মোস্তাফিজুর রহমান, শেয়ার করো, দেখাও, জাতিকে দেখিয়ে দাও। হ্যাঁ ভাই, আছি ভাই। ডিজাইন করছেন না ভাই? ভাই শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। শুনতে পাচ্ছি। আপনার ডিজাইন কই? ডিজাইন দেখান। ভাই এমনি একটা তৈরি করছি ভিউ নামের, দেখাবো? না, দেখান, জাতি উদ্গ্রীব হয়ে বসে আছে। আলমগীর ভাই ডিজাইন বলে কথা।
এ ভাই ভিউ তো দেখাই যাচ্ছে না, ভিউ যদি না দেখতে পাই তাহলে কিভাবে হবে? ভাই লেখাটা মানে চাকচিক্য করতে পারিনি ভাই। সমস্যা নেই, একটু সাদা করে দেন। আচ্ছা, জি ভাইয়া দেখা যায়। হ্যাঁ মার্ভেলাস। সবাই কাম মারে। ফাটাফাটি ডিজাইন করছে, অনেক সুন্দর হয়েছে। আলমগীর ভাই ভাই ডিজাইন করে না, কিন্তু তলে তলে অনেক কিছু পারে। আচ্ছা, তোয়ালের খবর আমি না না নেই। ভাই আচ্ছা, কথা মমিন কি ভাই শোনা কই? যায় আমার? মমিন ভাই, হ্যাঁ ভাইয়া, আমি করতে পারি না ভাইয়া, আমি প্র্যাকটিস করতে পারিনি। এই লোক আপনার কিন্তু নাক ফাটাই দেবো, বুঝছেন? ভাইয়া আমার তো সমস্যা, এই জন্য আমি করতে পারতেছি না আর কি। আর আপনি এইচটিএমএল করেন না, সিএসএস করেন না, বুটস্ট্র্যাপ করেন না, ডিজাইনও করেন না, কি করবেন? দেখি এই মাসটা যাক আর কি, আপনাদের সময়ের জন্য সমস্যা হচ্ছে আমার আর কি। আমরা আরাফাত ভাইটা দেখবো ভাই, একটু দেখতে চাই। হ্যাঁ, আমার আরাফাত তো চলে কি আসছে। হ্যাং আরাফাত করছে? শেয়ার করো। দাঁড়ান ভাই, আমার ওই ফাইলটা আনি আবার। আমার ল্যাপটপের হ্যাং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাং না অফ হয়ে গেছে। আর কে বাকি আছে? সোহেল রানা ভাই, কি অবস্থা? আপনি হ্যালো বললেন ভাই, কথা কি শোনা যায় আমার? হ্যাঁ, হুম। রায়হান ভাই শেয়ার করেন, কি করলেন দেখান। ভাই টেক্সট আমি আনতে পারতেছি না, লেখছি কিন্তু বেশি ইয়ে দেওয়ার পরও হচ্ছে না। আচ্ছা, ওটা সিলেক্ট করে নিচে দেখেন একটা গোল আছে, ওটা ধরে মানে মারেন টান, বড় হয়ে যাবে। আচ্ছা, শেয়ার করেন দেখি কি সমস্যা। টেক্সট নিচ্ছি, নেওয়ার পরে তো আমি এখানে হ্যাঁ, কার্সার রেখে লিখতেছি, কিন্তু এখানে সাইজও 20 দেওয়া আছে, তারপরে হচ্ছে না কেন? দেখেন, মারেন টান, এই যে তা আপ- সিলেক্ট সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন, ভি চাপ দেন, ওটা সিলেক্ট করে ভি চাপ দেন। হ্যাঁ, এই 20-এ কি দেখা যায় ভাই? এখন সাইজ দেখেন 557, আর কোথায় 20 আপনার? আপনার যেই ইয়েটা নিয়েছেন, কি বলে, আপনার যেই বক্সটা আছে বাটনের জন্য, ওটা সাইজ কত? এটাই তো মনে হয় বক্সের সাইজ। না, ওটা অন্য সাইজ। সিলেক্ট করেন দেখি, বক্সটা সিলেক্ট করেন। হ্যাঁ, বক্স দুইটাই সিলেক্ট হয়েছে। আচ্ছা, এবার কালার চেঞ্জ করে দেন, তাহলে হবে। ফিল কালারটা চেঞ্জ করে দেন, টেক্সট সিলেক্ট করে, তাহলে হবে। টেক্সটটা সিলেক্ট করেন, শুধুমাত্র টেক্সটটা। হ্যাঁ, ওখানে চেঞ্জ করলে চেঞ্জ হবে না ভাই, ওখানে টেক্সটের নাম দেওয়া যাবে। সেটাই তো দেখছি। ভাই এখানে আপনার হচ্ছে টেক্সট বোল্ড করার অপশন কোনটা, এটা? ওই যে 408-এর পাশে দেখেন রেগুলার লেখা আছে, ওই জায়গায়। হ্যাঁ, টেক্সটটা সাদা করে দেন, ভালো দেখাবে। গ্রুপ করার জন্য। সিলেক্ট করেন দুইটা, হ্যাঁ, এবার কন্ট্রোল জি।
ওকে ভাই স্টপ করে দিলাম শেয়ার। আচ্ছা আরাফাত কই দেখাও কি বাটন ডিজাইন করেছো, কম্পিউটার লোড নিতে পারেনি, হ্যাং হয়ে গেছে। আরে হ্যাং হয়ে গেছে আমার, এবার জানি হ্যাং ট্যাং না হয়। জুমও অর্ধেক হ্যাং হয়ে গেছিল। দেখা যায় ভাই? হ্যাঁ তো ট্যাগ বানাই ফেলছে, বাটন বানাইতে বলতে ট্যাগ বানাই ফেলছে, দেখো হবে না, তোমার জরিমানা হবে, তুমি ট্যাগ বানাইলে কেন, বাটন বানাইতে বলছে। ভিউ মোড তো ভাই, তাই একটু এদিকে দেখাই দিলাম। আচ্ছা এরকম এইচটিএমএল সিএসএস দিয়ে করতে পারবে? হ্যাঁ HTML CSS দিয়া হ্যাঁ না পাই, পারবো না। তাহলে তুমি এক্সডি তে যে করলে ক্লায়েন্ট দেখে খুব পছন্দ হয়ে গেল, তারপরে কি অবস্থা হবে? তারপরে আপনি আসেন। একটু ভালো করে তো দেখাইলো আর কি আমাদের। আচ্ছা সমস্যা নাই, মনের মাধুরী বিদ্যায় মানে মিশায় ডিজাইনটা করে দাও, পরে ডেভেলপার বুঝবে কিভাবে করবে না করবে নাকি। ভাই ওটা বানানো যাবে তো, মনে করেন যে একটা ওরকম ইমেজ দিয়ে দিলাম, নিয়ে হ্যাঁ সেটাই তো। ইমেজের ইয়ে করে দিলাম। আচ্ছা সমস্যা নাই, ওভাবে এমনিতেও করা যাবে। আফটার তো আছে আমাদের, আফটার বিফোর কেন আছে। আচ্ছা যাই হোক, তাহলে এই হলো মোটামুটি বাটন। এখন আমরা দেখি আসলে আমাদের ইক্লিপসটা ব্যবহার করে বাটনটাকে আরো সুন্দর করা যায় কি। ঠিক আছে, তাহলে আমরা এখন ইক্লিপস এর ব্যবহারটা দেখবো। ইক্লিপস আসবে হচ্ছে ই দিলে, অথবা আমরা এটা সিলেক্ট করে যদি করি তাহলে হবে। ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করবে। ভাই জুম করতেছেন কি চাপ দেয়? কন্ট্রোল আর মাউস হুইল, কন্ট্রোল মাউস হুইল। ও কন্ট্রোল অল্টার ঠিক আছে চাপলে আচ্ছা এবার আমি যদি আমার লেফট ক্লিক করে বড় করি, ঠিক আছে, তাহলে যেদিকে যাচ্ছি সেদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো ঠিক ঠিকানা নাই, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখন আমি যদি শিফট চাপ দিই তাহলে আমার শেপটা ঠিক থাকবে। ঠিক আছে, অর্থাৎ পুরো সার্কেল বৃত্ত হয়ে যাবে। আর শিফট যদি না চাপি তাহলে যেদিকে যাবে সেদিকে চলে যাবে। এর মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শেপ ঠিক রাখার জন্য আপনার সবসময় শিফটটা চাপ দেব। আচ্ছা একটা নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এটা পাশে থাকুক, আমরা আর একটা সার্কুলার নিয়ে নেই। যাই হোক, এখন এইটার কালার আমাদের রেক্টেঙ্গেলের কালার আমরা এখানে হলুদ করে দেব, আর বর্ডারটা নান করে দিলাম। নাই, আচ্ছা ভাই একটা কথা ছিল জি বলেন। ভাই, মনে করেন যে ক্লায়েন্ট আমাকে তো একটু পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করে নেবে, তাই না? তো সেটা আমি এটা এখানে ডিজাইন করলাম, তো এক একটা ক্লায়েন্ট এক এক রকম চাহিদা থাকে। সাপোজ আপনি মনে করেন যে কেউ বিজনেস একটা ইয়ে বানাই দিল, কেউ আবার সিঙ্গার অনেক থাকে, ওই আবার নিজের সাইট বানাতে চায়। সাপোজ আমার তো মনে করেন ওইগুলা কি সব প্রত্যেকটা আলাদা ভাবে বানায় রাখবো এটার জন্য, না মনে করেন যখন ক্লায়েন্ট আমাকে বলবে তখন বানায় দিব তাকে? হ্যাঁ যখন আসবে তখন বানাই দিবেন। ও, মানে অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ সময় তো লাগবে ভাই, একটা প্রজেক্ট করতে অনেক সময় লাগে। ঠিক আছে, আর একা একা যখন করতে টাকা যাবেন দিবে। তখন জি ভাই, আর বুঝতে মূলত ইউআই ডিজাইন পার্টটা কিন্তু অন্য আর একজনের থাকে, যা ইউআই ডিজাইনে তার মানে কালার সেন্সটা খুব ভালো। আহ, সে মোটামুটি মানে ইউআই ডিজাইনটা করে। কারণ আমি কিন্তু আমার কালার সেন্স তো একবারে খ্যাত মার্কা। আমি যদি ইউআই ডিজাইন করি হলুদের উপর লাল, লালের উপর কালো বসাই, এমন একটা খ্যাত মার্কা ডিজাইন হবে যে ক্লায়েন্ট দেখে বলবে যে ওরে বাবা, দরকার নেই। তো যার কালার সেন্স ভালো, গ্রাফিক্স নিয়ে যারা কাজ করে তারা মূলত ইউআই ডিজাইনটা করে। তো
আমরাও করব, আমাদের কালার সেন্স যে একবারে খুব খারাপ তা কিন্তু না। আমাদের ভিতর থেকেও অনেক আছে, দেখা যাচ্ছে যে সে ডেভেলপমেন্ট অত ভালো করতে মানে মানে উন্নত করতে পারছে না, কিন্তু ইউআই ডিজাইনে সে খুব এক্সপার্ট। সে ইউআই ডিজাইন করেও তার ক্যারিয়ার চালাই দিতে পারবে, কোনো সমস্যা হবে না। ও ঠিক আছে। তার মানে ভাই আমাকে এটা ক্লায়েন্ট প্রোভাইডও করতে পারে? হ্যাঁ, ক্লায়েন্টও দিতে পারে, অথবা শুধুমাত্র ইউআই ডিজাইন করার জন্য আপনাকে নক করতে পারে যে আমি এরকম একটা ওয়েবসাইট করবো, তুমি আমাকে একটা ইউআই ডিজাইন করে দাও। কোড সে অন্যজনকে দিয়ে করে নেবে। ঠিক আছে। এরকমও বহুত আসে, যেরকম লোগো ডিজাইন করে নিচ্ছে না, তারপরে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য তো এখন অনেক কাজ আসে হয়তোবা। মানে এটার জন্য আলাদা একটা গিগ তৈরি করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আবার এই যে অনেক অনেক গিগ থাকবে, দেখবেন যে এইচটিএমএল এক্সটি টু এইচটিএমএল সিএসএস পিক্সেল পারফেক্ট ডিজাইন এরকম কিছু একটা, ওইরকম গিগ, এরকম টাইপেরও গিগ থাকে। যেটা ছিল আগে হচ্ছে যে আপনার পিএইচডি টু এইচটিএমএল, তো ওইটা এখন পিএইচডি তে কেউ করে না, অর্থাৎ ফটোশপে কেউ করে না, এখন সব এক্সডি টু এইচটিএমএল করে, এইচটিএমএল সিএসএস। তো এরকম। ঠিক আছে, মানে আপনি যদি এক্সপার্ট হতে পারেন কোনো একটা ফিল্ডে, এখান থেকে আপনার ক্যারিয়ার চলে যাবে, সমস্যা নেই। তো একটা ডিভ দিলাম। এখন সাপোজ এই রেক্টেঙ্গেলটা আমি উম, এখানে নিতে যাচ্ছি। ঠিক আছে, এটা এখানে নিলাম। আমি এইটাকে আর একটা কপি করব, আর একটা কপি করব। আচ্ছা, এগুলো কপি পরে করি, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে আসলে এটা কালার একটা একটু দিয়ে দিই, কালার দিয়ে দিই একটু লালের মতো। এখন আমি চাচ্ছি যে লালের ওপরে হচ্ছে এটা থাকুক, হলুদের ওপরে লালটা থাকুক। তো এটা আমি করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই লেআউটের ভিতরে দেখেন, এখানে আমাদের রেক্টেঙ্গেল কিন্তু উপরে আছে এবং ইক্লিপস তার নিচে আছে। তো আমি রেক্টেঙ্গেলটাকে টেনে যদি ইক্লিপসের নিচে দেই, তাহলে কিন্তু এই কাজটা হয়ে গেল। ঠিক আছে, এভাবে হবে। তো আমি এটা এদিকে একটু থাকবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সবগুলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে সিলেক্টটা কিভাবে করলাম? এই যে এইভাবে। শুধু এই লেফট বাটন চাপে? হ্যাঁ। ওকে। হুম 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 হুম। হুম। তা যেন কিভাবে করে। কি করতে আছে ভাই?
নিচের টুকু আমি হটাই দেব। আচ্ছা যাই হোক, ওটা রেক্টেঙ্গল না দিয়ে করে আমরা পেন টুল ব্যবহার করেও করতে পারি। এটা দিলাম, এরপরে যদি পেন টুল ব্যবহার করি, এখানে একটা দিলাম, এখানে আর একটা দিলাম, এখানে আর একটা দিলাম, এখানে দিলাম। ওকে, আচ্ছা যাই হোক, এগুলো আমরা পরে দেখছি। আমরা এইগুলো আগে ভালোভাবে দেখি, ঠিক আছে? তো আমাদের যে রেক্টেঙ্গেল গুলো আছে এগুলারও আমরা বেসিক কিছু আমরা চেঞ্জ করতে পারি, যেরকম এখানে কালার আছে, বর্ডার কম বেশি করতে পারি, একই রকম ভাবে শ্যাডো ট্যাডো এগুলো আছে, সবগুলাই করতে পারি, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফিল কালার দিতে পারি। এখন বর্ডারের সাইজটা আমরা একটু বেশি দেব, ঠিক আছে? এখানে 20 যদি দিয়ে দিই, এরকম গেল। ড্যাশ ড্যাশ কেমন থাকবে? ড্যাশ আমি বলে দিলাম, আমাদের ড্যাশের সাইজ হবে হচ্ছে 5 পিক্সেল। ওকে, আর গ্যাপ গ্যাপ থাকবে কত? গ্যাপ আমি বলে দিলাম হচ্ছে 10। এরকম স্টাইলে আমরা করতে পারি। যদি বলি এর শ্যাডো দেব, এর শ্যাডোটাও দিয়ে দিতে পারি 10 10 তারপরে 30, ঠিক আছে? এরকম শ্যাডো দিয়ে দিতে পারি, ঘড়ি। ঠিক আছে? ওকে, তা এটা থাকুক। তারপরে এই নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজেরও আমরা সেম ভাবে ওইভাবে করতে পারি। আমরা ফিল কালার দিয়ে দেব যেরকম, ঠিক আছে? আমাদের বর্ডার আমরা কম বেশি করতে হবে একইভাবে, এগুলো সেম এরকম। এই পেন টুল দিয়া মানে একটা সিলেক্ট করলেন যে উপরের জায়গাটুকু, ওইটুকুর রং কিভাবে চেঞ্জ করলেন? ফিল কালার একইভাবে ফিল কালার দিই, ঠিক আছে? পেন টুল আমরা পরে দেখবো। হ্যাঁ, পেন টুল একটু অ্যাডভান্স তো, কারণ এটা এখন আমি আলোচনা করতেছি না, আগামী দিন আমরা করতে পারবো। ইজি পেন টুল। পেন টুল ফটোশপের একটা মারাত্মক টুল ভাই। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় পেন টুল দিয়ে, এবং পেন টুল যে কোনো কম্পোনেন্টে ব্যবহার করা যায়। আবার আমি এরকম যদি শুনছি যে পেন টুল ব্যবহার করে অনেকে একবারে ক্যারিয়ার চালাই যাচ্ছে। এই যে এখানেও পেন আমি টুলের পেন টুল নিতে পারি, সেটা হচ্ছে যে এই লাইনের পরেও যদি আমি ক্লিক করি কয়েক যে দেখেন এখানে কিন্তু আমার পেন টুল হয়ে গেছে। এখন এখানে মাঝখানে কোনো একটা ব্রেক পয়েন্ট সিলেক্ট করে আমি কম বেশি করাইতে পারবো, ঠিক আছে? অর্থাৎ যে কোনো শেপের উপরে আমি পেন টুল চালাতে পারি। পেন টুল খুবই পাওয়ারফুল একটা জিনিস। আবার এখানে এটাও আমরা যদি এটা দিয়ে ঘোরানো পেছানো করি তাহলে এটা ডিজাইন অন্যরকম হবে, ঠিক আছে? পেন টুল আপাতত আজকে আলোচনা করতে যাচ্ছি না, এটা থাকুক। আমরা ডিফল্ট ভাবে যে ইয়েগুলো পাই সেগুলো নিয়ে দেখি, ঠিক আছে? তো সাধারণভাবে ত্রিকোণা কোণা এগুলা আমাদের খুব বেশি ব্যবহার হয় না, ঠিক আছে? ব্যবহার হয় এখানে অন্যরকম ভাবে আমি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে
যেরকম কি বললো আরাফাত যেরকম করেছিল, ঠিক আছে। তারপর এইটাকে যদি আমরা একটু ঘুরাই দেই, 90 ডিগ্রি আমরা রোটেট করে দিলাম, তাহলে এরকম হলো। এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে এটাকে যদি এখানে নিয়ে গিয়ে বসাই দিই, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের একটু ট্যাগ টাইপের কিছু একটা। আরাফাত ভাই কি এইভাবে করছিল না বর্ডার রেডিয়াস দিছিল ভাই? আমি ওই ত্রিভুজ দিয়া ফাঁকি মারছেন আমারে। রেক্টেঙ্গেল। আচ্ছা ভাই ওই মানে আমি বলতেছি যে একটা জিনিস দেখেন, শুধু এই যে সিলেক্ট মানে ওই পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, যে এর আগের বারে যে উপরের রংটা চেঞ্জ করে দিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওরকম একটু কিভাবে করলেন? আচ্ছা হয়ে গেল। আচ্ছা, পেন টুল হচ্ছে যে আমরা স্টার্টিং যেখানে নিব ঘুরে আসে আবার ওই জায়গায় দিতে হবে, তাছাড়া কিন্তু আমরা কালার সেট করতে পারবো। সাপোজ পেন টুল আমি এখানে শুরু করলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এবং এই জায়গায় যখন আমি দিলাম তখন কিন্তু একটা শেপে আসলো। তাছাড়া আমি যদি সারাদিন এভাবে ঘুরে বেড়াই কিন্তু কোনো কোনো শেপে আসবে না কিন্তু, ঠিক আছে। অর্থাৎ স্টার্টিংটা যেখানে হবে আমি যদি এন্ডিংটা নিয়ে ওখানে দিই, তারপর আমি ফিল কালারটা দিতে পারবো, তার আগে না। তার আগে যদি আমি ফিল কালার দিই তাহলে কেমন দেখাবে, কোনো কালারই কিন্তু কাজ করেনি। আমি যদি ইয়ে দিই, অটো কিন্তু নিয়ে নিচ্ছে এখান থেকে এখানে, ঠিক আছে। তো এটা এন্ড করে দেওয়াটাই ভালো, তাহলে হয়ে যাবে। সাধারণভাবে কোনো ফিল থাকে না, এখান থেকে নিয়ে যদি আমরা এটা বসাই দিলাম। ভাই মাউস ঠিক করার মতো যে কম্পিউটার শেখার সময় মাউস কন্ট্রোল করতে যেরকম পেন টুলটা মনে হয় সর্বপ্রথম কাজ করতে এরকমই হবে না? হ্যাঁ, পেন্টুলি তো বস। ফটোশপ, ইলাস্ট্রেটর বলে না, যা বলি পেন্টুলি সব জায়গাতে আছে। পেন টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব, যে এরকম শেপ কল্পনা করাও যায় না সেই রকম শেপও নিয়ে আসে পেন টুলে, ঠিক আছে। এভরিথিং আপনি ডিজাইন করতে পারেন। মেঘের যদি শেপ দিতে চান পেন টুল দিয়ে দেওয়া সম্ভব, পাহাড়ের শেপ পেন টুল দিয়ে দেওয়া সম্ভব, ঠিক আছে। যে কোনো কিছু আপনি পেন টুল দিয়ে দিতে পারেন। পেন টুলে যদি বস হইতে পারেন তাহলে তো ওরে বাবা, ওকে। তবে সমস্যা নাই, আমরা পেন টুল নিয়ে খুব বেশি লাফালাফি করব না, কারণ আমরা আমাদের ডেভেলপমেন্ট লিমিটেশনটা চিন্তা ভাবনা করেই ডিজাইনটা করব, ঠিক আছে। ডিজাইনে এমন মনের মাধুরী মিশাই দেবো, দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট করতে যায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সম্ভবই না আর। ঠিক আছে। পেন টুলের কিছু কাজ দেখছিলাম ভাই, ওই যে আমার এক খালাতো ভাইয়ের কথা বলছিলাম না আপনি, ফেসবুকে লিংক দিলাম ওয়েবসাইটে। পেন টুল দিয়ে আমি যদি এরকম ভাবে স্টাইল করে দিলাম, আমার ওয়েবসাইটে মনে করেন এরকম করে দিলাম, এরকম অনেক ওয়েবসাইটে তো থাকে, ঠিক আছে, ভাঙা চূড়ার মতো আর কি। এখানে মনে করেন ঢেউয়ের মতো থাকলো কিছু, দেখ একরকম হলো। এখন এটার ব্যাকগ্রাউন্ড, ভাই পানির ঢেউ করেন এটা? আমিও চেষ্টায় আছি একটা করতে যাচ্ছি যে আমার সূর্য হয়ে গেলে যে মানে হ্যাঁ হোক হোক। মারুফ Okay. ভাইয়ের যে সম্পর্কে আইডিয়া আছে আগে থেকে আমি জানি। আর আলমগীর ভাই তো সব বিষয়ে আইডিয়া আছে নাকি ভাই? আরো না, আমি ফটোশপ এডিট এগুলো কিছুই জানি না। আলমগীর এরকম ভাই যদি একটা পেজ আমি মনে করেন ডিজাইন করা থাকলো, এখন এই পেজটা আমি করবো কিভাবে, এইচটিএমএল সিএসএস দিয়ে? ছবি নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এইচভিজি। তো এরকম তো ডিজাইন তো আমরা করতেই পারি, ঠিক আছে না, কিন্তু ভাই এগুলা ডিজাইনে কি এসভিজি ওই ফাইলটা দিয়ে কাজ করতে হয়?
এখানে বিশেষ করে ডিজাইন আমরা যখন করে এরকম SVG কার্ড ফাইল করা ডিজাইন যাবে গুলো তো। করি তখন আসলে এখানে এসভিজি ছাড়া কোনো উপায় থাকে না, কারণ আপনি এইচটিএমএল দিয়ে এভাবে করতে পারেন না। কিভাবে সম্ভব? কয়টা ডিভ নেবেন, কয়টা বর্ডার রেডিয়াস লাগাবেন? এভাবে আরেকটা করতে জিনিস হলে ভাই, ওই যে আমি ভুলে গেছি শিখবো, আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন না একদিন, ওই যে কনভার্টে দিলেন সময় লাগলো বলে পরে দেখা হলো না, এই জিনিসটা একটাবার দেখাই দেওয়া ভালো হতো। ব্যাকগ্রাউন্ড রেডিয়াস, ঠিক আছে। তো মূলত আমরা বেসিক যে কনসেপ্ট গুলা সেগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আমরা ছোটখাটো ভাবে ডিজাইনটা আগাইতে পারি। তো এভাবে আমাদের খুব বেশি যে কমপ্লেক্স ডিজাইনের ভেতরে যাব আমরা কিন্তু যাব না। আমরা একটা ওয়েবসাইটে দেখি যে নর্মাল যে বিষয়গুলো থাকে, একটা বাটন ডিজাইন, একটা ন্যাপবার ডিজাইন, একটা ব্যানার সেকশন ডিজাইন, ফুটার ডিজাইন, এগুলাই কিন্তু থাকে, খুব বেশি থাকে না। আর খুব বেশি অ্যাডভান্স করতে গেলেও সমস্যা। আমরা ডিজাইন দিয়ে তো অনেক কিছুই করতে পারি, অনেক কিছু করা সম্ভব। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সেটা আসলে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। ঠিক আছে, তো এভাবে আমরা দেখতে পারি। তো আজকে আমরা আরো কিছু কাজ করি, এগুলো কাজে ভাই বেশি দিলে তো মাথা হ্যাং করবে। যা শিখেছি সেগুলো দিই। ঠিক আছে, এখন মনে করেন আমরা একটা ন্যাপবার ডিজাইন করব, ঠিক আছে, যেগুলো আমাদের লাগে সচরাচর। তো ন্যাপবার ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে, একটা তো রেক্টেঙ্গেল অবশ্যই লাগবে, কারণ রেক্টেঙ্গেলের ভেতরে ডিভ নিলাম, মনে করেন এটা আমাদের ডিভ হয়ে গেল। ওকে, তোমার একটা ন্যাপ কত থাকে, 80-90 পিক্সেল এরকম, আমরা সর্বনাশ দিলাম 100 পিক্সেল। ঠিক আছে, এবার হচ্ছে যে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। মোস্তা ভাইয়ের ওই কালারটা দেন ভাই, সবচেয়ে ভালো লাগবে নিচে। এটা না না, ওই যে উপরে যান, ওই নীলের নিচে, হ্যাঁ হ্যাঁ ওইখানে আরেকটু। জি ভাই এইটুকু। আচ্ছা, সমস্যা নাই, একটা দিলেই হবে। নীলের কাছাকাছি যাই, যেহেতু আজকে নীল দিয়ে শুরু করেছে। সফট আচ্ছা থাকুক এটা। ওকে, ঠিক আছে। এখন এটা তো হয়ে গেল আমাদের ন্যাপবার, মনে করেন যেটার একটা বর্ডার আছে, বর্ডারটা আমাদের আপাতত দরকার নাই, বর্ডার আমরা হটাই দিলাম। এখন সাধারণভাবে তো আমাদের গ্রিড সিস্টেমটা প্রয়োজন হয় না, কারণ আমরা কন্টেইনার যখন নেব তখন আমরা কিভাবে নেব। তো এই গ্রিড সিস্টেমটা এখানেও একটা সুবিধা আছে। এটা পাইতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ডটা আগে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ নামের উপরে আমরা ক্লিক করার পরে যদি করি, স্ক্রোল করে নিচের দিকে গেলে দেখেন এখানে একটা লেআউট আছে। ওই লেআউটের এটা যদি আমরা যদি ক্লিক করি তাহলে একটা আমরা গ্রিড কিন্তু পেয়ে যাব। এখানে দেখেন 12টা চলে আসছে, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমাদের 12 গ্রিডিংটা চলে আসছে। এখানে চাইলে আমরা আরো ছোট নিতে পারি, তো যাই হোক আমরা লেআউট হিসেবেই নেই। এখন এখানে দেখেন আরো কম বেশি করা নাই, যে আমরা যে কলাম যদি 12টা না চাই আমরা আরো বেশি নিতে পারি, কম নিতে পারি। তো সাধারণভাবে আমাদের 12টা থাকে, তো একটা 12টাই রোতে থাকে। 12টাই থাকে ভাই। হ্যাঁ, আর এখানে যেটা করতে সেটা হচ্ছে যে আমাদের দুই পাশে, যে পাশে যে সাদা হয়ে আছে এটা কত দূর থাকবে। এখানে আপাতত 140 140 করে আছে, আমরা চাইলে আরো একটু বেশি নিতে পারি, 280 করে নিলাম। ঠিক আছে, এই 280 করে নিলে মোটামুটি একটা ডিজাইন তো চলে আসছে। এখন এই আর্টবোর্ডটা চাইলে আমরা আরো বড় করতে পারি, আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা আরো বড় করে নিচের দিকে নামিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এইরকম ভাবে এখন মনে করেন প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে তো ব্র্যান্ড থাকে, নাম্বার ব্র্যান্ড থাকবে, অর্থাৎ আমাদের কোম্পানির নাম বা আমাদের ওয়েবসাইটের নাম যেটাই থাকুক। তাহলে এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিই। ঠিক আছে, সবাই ডিজাইন করবে এরকম ভাবে। তাহলে কি নাম দেওয়া যায়? আলম দিয়ে দেন ভাই। আলো, ঠিক ভাই আছে। এই হবে ও নাই। মাত্র ন্যাপবারটা হোমওয়ার্ক দেন। মোস্তা ভাই ডিস্টার্ব করেন না। এই লম্বা লম্বা এগুলা কিভাবে আনলেন?
এটা হচ্ছে আমরা Layout. আমাদের যেই ইয়াতে যাব, তারপর এখানে লেআউটটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তাহলে মিস্টার আলাম চলে আসলো। এখন এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের লিঙ্ক গুলা থাকবে। তো এখানে আমরা টেক্সট দিয়ে দিই প্রথম, যেগুলো থাকে সাধারণভাবে হোম। আচ্ছা, একটাই থাকুক। এখন যেটা করব যে এটার 20 আছে, আচ্ছা বেশি থাকুক। এখন আমরা এটাকে কপি করব। কপি করতে গেলে কি করতে হবে? অল্টার, অল্টার হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম অ্যাবাউট দিলাম। দেখেন এটা যখন আমি মানে নড়াচ্ছি, দেখেন একটা কালার দিচ্ছে কিন্তু, অর্থাৎ দুইটার মাঝখানে 44 করে কিন্তু আমাদের স্পেস আছে। তো এটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে সার্ভিসেস। তারপরে একইভাবে আমরা আরো দিতে পারি প্রজেক্টস। জাভাস্ক্রিপ্ট দেন ভাই একটা, আমরা তো ঈদের পর জাভাস্ক্রিপ্ট শুরু করব। একটা হচ্ছে কন্ট্যাক্টস। ওকে, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের লিঙ্ক গুলা। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এইগুলাকে আমি একটা গ্রুপ করতে পারি। এটা গ্রুপ করব, কিন্তু এখানে রেক্ট্যাঙ্গলটাও সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, কিভাবে? আমাদের এইগুলা, অর্থাৎ এখানে কন্ট্রোল চেপে যদি আমি এই পাশে একটা ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যাবে। হোম সিলেক্ট করলাম, অ্যাবাউট সিলেক্ট করলাম, সার্ভিস সিলেক্ট করলাম, প্রজেক্ট সিলেক্ট করলাম, কন্ট্যাক্ট সিলেক্ট করলাম, এবং এইগুলা মিলে আমি একটা গ্রুপ করব। তাহলে কন্ট্রোল জি দিয়ে দিলাম এবং এইগুলার গ্রুপের আমি নাম দিয়ে দিলাম। আসলে এটা কিন্তু খুবই একটা ভালো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট গুলো, আমাদের ইয়েগুলা বুঝতে। সেটা হচ্ছে যে সিমিলার গুলো একটা গ্রুপ করে সেটার আমি আলাদা নাম দিয়ে দেবো। তবে এগুলো হচ্ছে আমাদের ন্যাব লিঙ্কস। ন্যাব লিঙ্কস গুলোর ভিতরে থেকে গেল। ঠিক আছে, বুঝতে তারপরে সুবিধা হবে। হ্যাঁ, গ্রুপ করলে আমাদের ডিজাইন করে সুবিধা হবে। এখন কিন্তু এই যে গ্রুপ করলাম, এখন এটাকে আমি নড়াচড়া নিয়ে বেড়াতে পারবো নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, যেদিকে সেদিকে নিয়ে গেল, এইরকম হলো। এটা গেল। আর আরেকটা কাজ হবে, আচ্ছা, যা ন্যাব লিঙ্কস হচ্ছে আমাদের মিডিলে থাকবে, আমাদের হরিজন্টালি। তো এই রেক্ট্যাঙ্গেলটা আর আমাদের হচ্ছে ন্যাব লিঙ্কটা সিলেক্ট করে নিলাম, দুইটা। দুইটা সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করে নিলাম, যদিও মাঝখানে আছে। এরপর আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে আমাদের এই রেক্ট্যাঙ্গল, আলো এবং ন্যাব লিঙ্কস সব মিলে আমি আরেকটা গ্রুপ করব। গ্রুপ কন্ট্রোল ইউজ করতে পারি, আবার সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে যেখানে গ্রুপ, এটাতেও ক্লিক করলেও আমাদের গ্রুপ চলে আসবে। গ্রুপ করলাম এবং এইটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের নাম্বার। কপিটা কিভাবে করবেন ভাইয়া? কন্ট্রোল আল্ট্রা কি? অল্টার দিয়ে আপনি ওটা মাউস ধরে টান দেন, তাহলে কপি হয়ে যাবে। ঠিক আছে, অল্টার চাপ দেন এবং মাউস ধরে টান দেন, যতবার টানবেন যতবার ছেড়বেন ততটা কপি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে। ভাই এগুলো দাগ গুলা সরানো যাবে না? হ্যাঁ, ওই যে ক্লিক করেন, ক্লিক করে নিচে গিয়ে আপনার লেআউটটা ওখান থেকে তুলে দেন, তাহলেই চলে যাবে। এখন এই যে আমরা নেটবারে মেনু দিলাম না, সার্ভিস, হোম, কন্ট্যাক্ট, এগুলোর পিক্সেল কম বেশি করার উপায়? পিক্সেল, হ্যাঁ, ওটা সিলেক্ট করতে হবে। ওইটা সিলেক্ট করে তার ইয়েগুলো কমাই দিতে হবে, ফন্ট সাইজ বাড়াই দিতে হবে, তাহলে ছোট বড় হয়ে যাবে। দূরত্বের পিক্সেলটা হোমের, হোমের ক্ষেত্রে অ্যাবাউট এরকম, যেরকম আমরা আরে মেনু ভাই, ইয়া করি আর কি। এটা তো সিলেক্ট করে যেভাবে নড়াচড়া করলে তো কম বেশি হয়ে যাবে। যেখানে যেদিকে খুশি সেদিকে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
আচ্ছা, এখন দেখেন এইটাকে কিন্তু নড়ানো চড়ানো যাচ্ছে, এত সমস্যা। এখন যদি কোনো একটা ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে অন্য ডিজাইনটা করার সময় যাতে সে না নড়াচড়া করে, এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লক করে দিতে পারি। হ্যাঁ, এটা লক করতে পারি কিভাবে? এখানে দেখেন যে আমাদের লেআউট গুলো আছে, এখানে যে একটা লক বাটন আছে, অথবা কন্ট্রোল এল দিয়েও আমরা লক করতে পারি, অথবা ওখানে দিলেও আমাদের লক হয়ে যাবে। এটা এখন আর নড়বে না, কোনোভাবে এটা নড়বে না। ঠিক আছে, তখন স্ট্যাটিক ভাবে থেকে গেল। তাহলে এটা কমপ্লিট করেন দেখি। লেআউটই তো খুঁজে পেলাম না ভাই। নামে ক্লিক কর কার্ডবোর্ডের, তারপরে এই ডান দিকে স্ক্রল করে নিচের দিকে যা, দেখ গ্রিডের পরে দেখ এখানে আছে। এই তো কোথায় কোথায় বোর্ডে এবার বেশি কলাম 8টা আছে, 12টা দিয়ে দেবে তো। আচ্ছা, এটা দেখতে কেমন হলো এটা আমরাও দেখতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন আর্টবোর্ড সিলেক্টেড অবস্থায় থাকবে, তখন যদি আমরা যে এখানে প্লে বাটন আছে এটাতে যদি ক্লিক করি, তাহলে আর একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে, হওয়ার পরে দেখাবে। দেন স্ক্রল করতেও আমরা কিন্তু পারছি, অর্থাৎ এটা দেখতে আমাদের ওয়েবসাইটের মতো দেখাচ্ছে, অর্থাৎ ওই ব্রাউজারে কেমন দেখাবে সেরকমটাও আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সবগুলোর কালার একই রকম হয়ে গেছে। আমরা একটু ইফেক্ট দিতে পারি, সেটা হচ্ছে যে যেটা অ্যাক্টিভ থাকে সেটাই হচ্ছে একবার স্পষ্ট সাদা দেখাবে, বাকিগুলো হচ্ছে একটু ব্লার দেখাবে। তো আপাতত হোম থাকুক, হোম যখন অ্যাক্টিভ থাকবে। তো আহ, এটা যখন যাবে তখন এর ওপাসিটি একটু কমে গেল 66%। একইভাবে অ্যাবাউট এর ফিল কালারও 66, প্রজেক্ট 66, কন্ট্যাক্ট 50। ঠিক আছে, দিয়ে দেবেন, তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা অ্যাক্টিভ থাকলে এরকমটা দেখাবে। এটা মোবাইল ভার্সন করলে তো ওটা তো আবার ডট ডট চলে আসবে, তাই না? মোবাইল এটা রেসপন্সিভ করা যাবে না। ঠিক আছে, মোবাইল ভার্সনের জন্য আপনাকে আবার আরেকটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়েবের জন্য এটা আপনি যদি মনে করেন যে না মোবাইল কেমন হবে, সেরকম ডিজাইনও করে দিতে পারেন, সাথে একটা মোবাইল স্ক্রিন নিয়ে। যেরকম আমি একটা, মোবাইলের জন্য আলাদা করতে হবে। হ্যাঁ আমি নিয়ে নিলাম, আর একটা মোবাইলের মনে করেন এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে একটা মোবাইল, কারণ এটার ভেতরে আপনি আপনার ডিজাইনটা দিতে পারেন যে কেমন হবে। তার জন্য আপনি এখানে এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল নিতে পারেন। এটার ফিল কালারটা এরকমটা হবে, যে এখানে কালার পিকারও আছে, এটা নিয়ে যান, নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, ড্রপার যে আইকনটা আছে, বর্ডার লাগবে। তারপরে মনে করেন এখানে হচ্ছে যে আলম লেখাটা থাকবেই, তো হ্যাঁ, আলম লেখাটা থেকে গেল। এটা যদিও বা 20 আছে, তো আমরা একটু বাড়াই দেব, সাপোজ এটা 35 করে দেব। আর এটা ফিল কালার পুরোটাই থাকবে, এবং এটা টেনে নিয়ে এসে মাঝামাঝি রাখলাম। আর এই পাশে একটা আমাদের বাটন থাকবে, তাই না? হ্যাঁ, বাটনটা নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের লাইন টুলটা নিতে পারি। এখানে লাইন টুল, তো এখানে একটা লাইন নিলাম, এবং এটার উইডথটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 3 পিক্সেল, একটু মোটা দেখালো, এবং ফিল কালারটা দিয়ে দিলাম সাদা।
এবার সিলেক্ট করার পরে এটাকে আমরা 3টা কপি করে দেই। Okay, done. এবার এই 3টাকে যদি আমি ইয়ে করি, সিলেক্ট করলাম কন্ট্রোল দিয়ে, ঠিক আছে, তারপরে গ্রুপ করে দিলাম এবং এটা রিনেম করে দিলাম হচ্ছে টগল বাটন। সিএসএস করতে গেলে ভাই একবারে অস্তিত্ব শেষ। ঠিক আছে, জি ভাই। তো এরকম। তো আমরা মোবাইল ভিউর জন্য দিলাম, আমাদের ওয়েব মানে ওয়েব ভিউয়ের জন্য দিলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা ডিজাইন দেখলে কিন্তু একজন ডেভেলপার বুঝতে পারবে যে তাকে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো মনে করেন আপনি যদি চান যে না আমার টগলার বাটন এভাবে থাকবে না, একটু অন্যরকম ভাবে থাকবে, টগলার বাটন এটাকে আমি ঘুরাই দিলাম, এই যে এখানে একটা রোটেশনের এই জায়গায় আমি বলে দিলাম এটা 90 ডিগ্রি ঘুরে যাবে, কাটা হয়ে গেল, ঠিক আছে। ইচ্ছা মতো বা অন্যরকম আইকন আপনি দিতে পারেন, সাপোজ এটা না দিয়ে আমি একটা ত্রিভুজ দেব, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ দিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে যদি আমি 90 ডিগ্রি ঘুরাই দিই তাহলে একটা প্লে বাটনের মতো চলে আসলো, এটা এখানে দিয়ে দিলাম। প্লে বাটনটাকে যদি আমি পজ বাটন করতে চাই তাহলে কি করতে হবে, তারপর নেক্সট বাটন করতে চাই তাহলে একটা লাইন নিয়ে দিলাম তার সামনে, তারপর হচ্ছে এটা আমি আবার দিয়ে দিলাম হচ্ছে কত 3 থাকো। ওকে, এটাকে আরেকটু যদি উপরে তুলি, হ্যাঁ মাঝে মাঝে থাকলো, এর ফিল কালারটা এই কালারের মতো দিয়ে দিলাম, সাদা হয়ে গেল। এটার বর্ডার আছে কি, একটু বর্ডার তুলে দিলাম, এটাকে যদি আরেকটু মোটা করতে চাই 5 দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। অর্থাৎ বিভিন্ন স্টাইলে আপনার ডিজাইন সেন্স যদি মাথায় থাকে তাহলে বিভিন্ন ধরনের স্টাইলে আপনি ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো করা যাবে। সাপোজ আপনার ওয়েবসাইটে মনে করেন একটা এরকম প্লে বাটন দরকার হবে, অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও আছে, সেই ভিডিওর উপরে আমি একটা প্লে বাটন দেবো সব জায়গাতে, তো সেই ক্ষেত্রে আপনি প্লে বাটনও ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন মনে করেন হচ্ছে যে আপনি কোনো ওয়েবসাইটের বাটন তৈরি করতে মানে চাচ্ছেন না, আপনি নিজেই তৈরি করবেন সেরকম বাটন, তো সেই বাটন চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন এরকম ভাবে, মনে করেন একটা ক্লিপস নিয়ে নিলেন এরকম, তার বর্ডার আপনি 10 পিক্সেল দিয়ে দেন বা তারও বেশি দেন, আরো 50 পিক্সেলই দেন, ঠিক আছে, এটা আরো বড় করে নিই, তার বর্ডারের কালারটা আমি অন্যরকম দিয়ে দিই একটু, কাহিনী বর্ডার চেঞ্জ হচ্ছে না কেন, ভাই আপনার একটা ফুল ওয়েবসাইট এরকম ডিজাইন করা নাই? ফুল ডিজাইন হ্যাঁ, এখন আপাতত এক্সট্রা হয়তো বা নাই। মানে থাকলে দেখে দেখে পুরোটা করতাম। সমস্যা ফুল নাই, আমরা করব, আমরা ফুল ওয়েবসাইট এভাবে করব, তারপরে এখান থেকে কিভাবে আমরা HTML CSS এ কনভার্ট করতে পারি সেটাও আমরা দেখব, টেনশন নাই। এটা কনভার্ট মানে ভাই ওই যে সোর্স কোড, হ্যাঁ অটোমেটিক না, লিখে লিখে করতে হবে। এখন এটাকে যদি আমি মিডলে নিতে চাই তাহলে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একেবারে মিডলে নিয়ে নিলাম, মিডলে দিলে ভালো দেখাবে না, আমরা একটু সাইডে দিলাম তাহলে মনে হয় ভালো দেখাবে। এই দিলাম, এবার এটার ফিল কালারটা আমরা এইটার মতো করে দেবো,
এবং বর্ডারটা ফেলে দিন। তাহলে এই আমাদের একটা প্লে বাটন হয়ে গেল। এখন মনে করেন এটা আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে যাচ্ছেন, এটা গ্রুপ করে দিলাম এবং এটা রিনেম করে দিলাম হচ্ছে প্লে বাটন। প্লে বাটন এবং এটাকে আমি এখন এক্সপোর্ট করতে যাচ্ছি, এই যে এক্সপোর্ট সিলেক্টেড, অর্থাৎ এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনি এক্সপোর্ট সিলেক্টেড এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আপনি কোন ফরম্যাটে এক্সপোর্ট করতে যাচ্ছেন, ঠিক আছে, যেখানে ফরম্যাট এসভিজি আছে, আপনি এসভিজি তে ফরম্যাট করতে যাচ্ছেন, ঠিক আছে। এমবেডেড না লিংক, এমবেডেডই থাকুক এবং এটা আমার ডেস্কটপে সেভ হবে। আচ্ছা ঠিক আছে, এটা এক্সপোর্ট করে নি, এক্সপোর্ট হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমার একটা এসভিজি আসার কথা। ওই যে ভাই কর্নারের নিচে মনে হয় এটা। এটা এক্সপোর্টটা কোথায় হলো, আমার ডেস্কটপে কি? এই যে হয়ে গেল আমার প্লে বাটন, এই যে এটা। আচ্ছা এটা যদি আমি এখন ওপেন করি, ব্রাউজারে ওপেন হবে এসভিজি সরাসরি। আচ্ছা ওপেনই করে দিই। এই যে এটা যদি সোর্স কোড দেখি তাহলে দেখবেন এই যে দেখেন এসভিজি কোডটা করে দিয়েছে। এই কোডটা এইচটিএমএল ফাইলে দেওয়া যায় না ভাই? হ্যাঁ এইচটিএমএল ফাইলে দিলে এরকম দেখাবে। এসভিজি কিভাবে করলেন আরেকবার একটু দেখান কোডটা। এক্সপোর্ট সিলেক্টেড, এক্সপোর্ট সিলেক্টেড এসভিজি, তারপরে এমবেডেড, তারপরে এক্সপোর্ট এখানে, ঠিক আছে। এসভিজির কারণ হচ্ছে এটা ভাঙে না, ঠিক আছে, আমি যত ছোট করি বা যত বড় করি এর পিক্সেলের কোনো কিন্তু উল্টাপাল্টা হয় না, কিন্তু সেম আছে একদম। হ্যাঁ একেবারে পারফেক্ট থাকে এসভিজিটা। এভাবে নিজে নিজেও এসভিজি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা লোগো দরকার। নেটবারের সোর্স কোড নিতে গেলে কি করতে হবে ভাই? যেটা যে ডিজাইন করলেন, হ্যাঁ দেখালেন, এটা এটা এক্সপোর্ট কি আপনি ইয়াতে এইচটিএমএল এ করতে পারবেন? এই যে কপি এসভিজি কোড করা যাবে, ঠিক আছে। এসভিজি যদি নেন তাহলে তো এই বাটনগুলো ক্লিকেবল হবে না। লোগোই কাজ করবে, লোগো ছাড়া আর কিছু লোগো কাজ করবে হিসেবে না। কাজ করবেন। সাপোজ আপনার একটা ইউজার লোগোই দরকার, তাহলে আপনি এটা কিভাবে করবেন, ঠিক আছে। ইউজার লোগো যদি করা যায় তাহলে চলেন আর একটা ইউজার লোগোই ডিজাইন করি। সাপোজ মনে করেন এটা হচ্ছে তার ইউজারের বডি। ইউজারের বডি যদি দিই তাহলে মাথার দিক থেকে এদিক থেকে একটু গোল হবে। মাথার দিক থেকে যদি গোল হয় তাহলে আমার বর্ডার রেডিয়াস এখানে উল্টা পাল্টা করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে 20 20 দিলে হবে না, আমি 200 দিলাম এবং এদিক থেকেও 200 দিলাম, ঠিক আছে। এবং এটার ফিল কালারটা আমি ওই রকমটাই দিয়ে দিলাম, আগে যেরকমটা আছে। কালার পিকার হয়ে গেল, হারিয়ে গেল কেন? আচ্ছা এই কালারটাই দিলাম। আচ্ছা 200 আসলে বেশি বেশি মনে হচ্ছে, 100 অথবা 150 যদি দেই। এরপরে যদি গোল করে আমি একটা মাথা দিই, এটা হবে আমার মাথা, ঠিক আছে, ইউজারের মাথা হবে।
হুম, ঠিক আছে আবার। এবার ঠিক আছে তাই না? ভাই একটা পকেট লাগান তো। পকেট লাগাইতে হবে না? পকেট কেমন নেবেন বলেন, কোন পাশ পকেটে থেকে? একটা লেখা দেন হলো মোস্তা। আমার নাম কেন ভাই? পকেটে আচ্ছা আমাকে পকেট, রাখবেন কেন? পকেট দিলে খারাপ দেখাবে, আমরা অন্য কিছু দিই। আহ দাড়ি। না টাই টাই। গেঞ্জি শেপ, দাড়ি না, দাড়ি না, দাড়ি না। টাই টাই। এটার যদি বর্ডারটা তুলে দিই আমরা, সে বুঝছে ভাই। নিচে যেতে হবে। ইক্লিপসটা পলিগনের উপরে যাক। এই হয়েছে, ওই কালার একটু কালো দিয়ে দেন তাহলে আরো ভালো লাগবে। ভাই ভি গোলা করলেন। হ্যাঁ ঠিক আছে। মাথাটা কেমন দেবো, কেমন কালার? মাথা শুধু বর্ডার দেন, ভিতরে সাদাই থাক। আচ্ছা যেরকম সেরকম পছন্দ মতো দিয়ে দেবেন, সমস্যা নেই। আইডিয়াটা ভালো আছে। ঠিক আছে, এরকম ভাবে ইচ্ছা মতন দিতে পারেন। তো এরকম ভাবে আমরা আমাদের আইকন গুলো ডিজাইন করে নিতে পারি। ঠিক আছে, লোগো ডিজাইনের কাজ তো শিখাই দিলাম একেবারে, লোগো ডিজাইন করে একেবারে পড়াই দিলাম। আমরা আজ থেকে গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলাম। ভাই প্লে করলে আমার প্লে হচ্ছে না ওই ইতে। কি প্লে হবে ভাই, গান আছে কিছু প্লে হবে? না না না, ওই যে মানে আমি ডিজাইন করতে করতে যে দেখবো যে প্লে করতেছি হচ্ছে না। কেন, এই যে সিলেক্ট করতে হবে, আর্টবোর্ড সিলেক্ট করার কোনটা? পরে প্লে করলেই তো হবে। এই যে দেখি দাঁড়ান দাঁড়ান। যে কোনো আর্টবোর্ড সিলেক্ট থাকতে হবে। তবে ভাই এক্সডি এই ইউআই ডিজাইন নিয়ে কিন্তু আমাদের হলো আরাফাত ইয়াসিন ভাই খুব ব্যস্ত। আমি এটা এটা নিয়ে ব্যস্ত, কারণ আমি এটা আগামাথা কিছু বুঝি না এই কারণে। ঠিক আছে, আরাফাত ভাই আপনি মিথ্যা কথা বললেন না, আপনার বিষয়ে ভাই বলছে আমাদের। তবে তো আমার যাই হোক, হচ্ছে না প্লে এখন ভাই। ঘটনা হচ্ছে যে আমরা অনেক বেসিক্স টুলস গুলো সব শিখে ফেলেছি। হ্যাঁ, এক্সডি তো খুব বেশি অ্যাডভান্স কোনো বিষয় নাই এগুলাই। এখন এখানে আর কিছু আছে, সেটা হচ্ছে প্রোটোটাইপিং এর যে বিষয়টা, আর কিছু মাস্কিং এর বিষয়গুলো আছে, আর হচ্ছে কিছু কম্পোনেন্ট এইগুলো আছে। আর তিনটা কনসেপ্ট মোটামুটি, মাস্কিং, প্রোটোটাইপিং আর হচ্ছে কম্পোনেন্ট। তো এই ইফেক্ট গুলো আমরা দেখলে আমাদের এক্সডির কাজ মোটামুটি শেষ। এরপরে হচ্ছে এক্সপ্লোর করতে হবে, নিজে নিজে থেকে শিখে নিতে হবে। তাছাড়া এখানে পেন টুলের কি কাজ, রেক্টাঙ্গেলের কি কাজ, এই কাজগুলো কিন্তু দেখাই দিলাম। এখন নিজের ক্রিয়েটিভিটিটা খাটাইতে হবে, খাটাই যত সুন্দর 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 ডিজাইন তৈরি করা যায়। ভাই আজকে তো আর কোড দিতে পারবেন না, নি আমাদের ভিডিও ক্লাস। আহ, আজকের কোড কি, আজকে হচ্ছে প্র্যাকটিস করবেন এই টুলটা কিরকম হয়, গোল করলে কিভাবে গোল করতে হয়, এগুলো এরকম ভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। বাড়ির কিছু একটা কাজ দিলে হতো না নাকি? না ভাই, দেন দেন, সমস্যা নাই। আরে মানে আজকে আজকে যেগুলা শিখলাম ওগুলা দিয়েই তো। হুম। আজকে বাড়ি কোনো কাজ দেব না, তবে নিজের চাহিদা করে করবেন। ঠিক আছে, নিজের ইচ্ছা কাজ মতন বাটন বাড়িলে ডিজাইন করলেন, চাহিদা। অথবা কোনো একটা সেকশন ডিজাইন করলেন, বা এরকম কিছু ছোটখাটো লোগো ডিজাইন করে নিয়ে আসলেন, গরু ভেড়া গাধা বাঁধা আঁকায় ভাই নিয়ে চলে আরেকটা আসলেন। বিষয় আমার বলার আছে। জি বলেন। এই আমাদের গ্রুপে কেউ কিছু শেয়ার করতে চায় না। এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের দুর্বলতা, আমি কি বলতে পারি এখানে। কে কি শেয়ার করলো না ভাই? গ্রুপের থেকে আপনার অ্যাক্টিভই একটা থাকে শেয়ার না। পাইছি, আপনি বলেন, আপনি হলো সিনিয়র আমাদের সবার।